হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ওভারঅল রাইটিং গাইডলাইন ক্লাসে। আমি ফাহাদ ভাই তোমাদের সাথে আছি এবং আজকে আমরা রাইটিং পার্টের ওভারঅল সবকিছু দেখার চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে। তোমরা একটু আগে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস করেছো, দীর্ঘ 3 ঘন্টা ক্লাস করেছো, এখন আবার আমার সাথে যুক্ত হতে হওয়া বা হচ্ছ। সো এত ডেডিকেশন তোমরা দেখাচ্ছ, এটা আনবিলিভেবল, অনেক বেশি সুপার ডুপার ক্রেজি লেভেলের রেসপন্স তোমরা আমাদেরকে জানাচ্ছ ভাইয়া। তো খুবই খুশি লাগছে, খুবই ভালো লাগছে তোমাদের রেসপন্স দেখে। তো আমরা চেষ্টা করবো সবকিছু মিলিয়ে সবকিছু একত্র করে যাতে ভালো প্রিপারেশন নিতে পারি, সে চেষ্টা ভাইয়ার তরফ থেকে থাকবে। একটু লেট করে জয়েন করেছি বিকজ আমাদের সবকিছু মিলিয়েই ভাইয়ার আরেকটা ক্লাস ছিল একটু আগে, ওই ক্লাসটা নিয়ে এই ক্লাসে জয়েন করতে একটু লেট হয়ে গিয়েছে ভাইয়া। সো সরি ফর দ্যাট। হয়তো তোমরা ওয়েট করেছো, আমরা 5 মিনিটস লেট করে জয়েন 10 মিনিটস লেট করে জয়েন করেছি ইন টোটাল। সো প্যারা নাই, লেট করে জয়েন করলো ভাইয়া, তোমাদের সেগুলো সব কিছুই কাভার আপ করে দিব, ঠিকঠাক ক্লিয়ার করে দিব ভাইয়া। সবাইকে একটু সময় দিই, একটু আমাকে জানাই যে ভাইয়ার কথাগুলো তোমার লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি তোমাদের কাছে ভিজিবল কিনা, একটু আমাকে জানাও তো সবাই। তোমরা সবকিছু ক্লিয়ারলি এবং ভিজিবলি দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। তানহা বলছো ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম আমি একবারে নিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত এত সালাম তোমরা দিয়েছো, খুব মানে এফআরএল ক্লাসে দিয়েছো, এখানে দিয়েছো, সো একবারে সালাম দিলে এনাফ, আর নট যে এতবার দিতে হবে, সমস্যা নাই। আজকে ভাইয়া তোমাদেরকে আজকে কারোর সাথে কি দেখা হয়েছে আজকে? আজকে ভাইয়া এখানে গিয়েছিলাম মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের কেউ কি এখানে আছো? কারোর সাথে কি আজকে এখানে এমন কেউ আছো কিনা যার সাথে দেখা হয়েছে আজকে? মানে ইনসেন ট্রাস্ট মি, এমন রেসপন্স মানে তোমার তরফ থেকে ইংরেজির প্রথম পত্র তোমরা এত এত ভালো করেছো, এত এত ভালো করেছো, এত ভালো লাগা আমাদের কাজ করছে, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে ট্রাস্ট মি। তোমাদের গার্জিয়ানরা যেরকম উৎফুল্ল ছিল আজকে, তোমরা যেরকম উৎফুল্ল ছিল পরীক্ষা দেওয়ার পরে, আসলে মনে হয়েছে না আমাদের এই কষ্টটা সার্থক, এই ক্লাসগুলো নেওয়াটা সার্থক, সাজেশন দেওয়াটা সার্থক, তোমাদেরকে নিয়ে কাজ করার সমস্ত এফোর্ট কিন্তু সার্থক মনে হচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ একটু আর্লি শেষ করবো ভাইয়া, বেশি সময় নিব না, যেহেতু রাইটিং গাইডলাইন ক্লাস, এটা আমরা একটু দ্রুত করবো, হয়তো বা 45 কিংবা 1 ঘন্টার ক্লাস হবে। 1 ঘন্টার বেশি ক্লাস হওয়ার কথা না, আমরা 1 ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ বা 45 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ এই ক্লাসটা কাভার আপ করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো। সো ওভার দ্য টাইম আমাদের সাথে ভাইয়ের সাথে যুক্ত থেকো, যতক্ষণ ভাইয়া ক্লাস করাবো ততক্ষণ তোমরা একটু যুক্ত থেকো, ইনশাআল্লাহ আমরা সব কিছুই একসাথে কাভার আপ করে ফেলতে পারবো, সব কিছু সুন্দর মতো করেই কমপ্লিট করে ফেলতে পারবো ভাইয়া। ঠিক আছে, ওকে। একদিন আসবো। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ অনুরূপা, তুমি কি এখন ঘুম থেকে উঠছো? হয়তো পরীক্ষা দিয়ে এসে অনেকে টায়ার্ড ছিলা, অনেক কষ্ট করে তোমরা এখন পরীক্ষা দিয়ে এসে ক্লাসটা করছো, সো হইতে পারে টায়ার্ড ছিলা, হইতেই পারে, সমস্যা নাই। হ্যালো, অলরাইট। সো আমরা শুরু করি আমাদের ক্লাসটি, বেশি কথা না বলি, তোমাদের সময় নষ্ট না করি, বিকজ এখন সময় নষ্ট করার মতো সময় কোনোভাবেই নাই। আমরা এখন ইম্পর্টেন্ট একটা খুবই ক্রুশাল মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি, তো সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে কোনোভাবেই নাই। আচ্ছা, এখানে আমরা অন্য কোনো কমেন্ট করবো না তানহা বা শোয়েব, অন্য কোনো কমেন্ট যদি করো তাহলে ভাইয়া কিন্তু ব্যান করে দিব, তোমাদের এই গ্রুপ থেকে ব্যান করে দিতে বাধ্য হব। আমাদের সকল স্টুডেন্টের প্রয়োজন নাই, আমাদের এমন স্টুডেন্ট প্রয়োজন যারা কিনা নিজের জন্য ভালো কিছু বই আনতে পারবে এবং তার থ্রুতে, তার বদৌলতে অন্য আরও কিছু মানুষ ভালো কিছু পাবে, এমন মানুষ আমাদের প্রয়োজন। আমাদের অন্য কোনো মানুষের কোনো প্রয়োজন নাই, আসলেই নাই, অন্য কোনো মানুষের আমাদের একদমই প্রয়োজন নাই। যারা একটু ভালো মতো করে আমাদের সাথে থাকবে, হ্যাঁ, তারাই যাতে ভালো কিছু করতে পারে, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। সকল শিক্ষার্থীকে কিন্তু আসলে ভালো কিছু করানো যায় না, ভালো কিছু হয়ও না। এখানে অনেক আড্ডা দিতে আসে, অনেকে কমেন্ট করতে আসে, সময় নষ্ট করতে আসে। সো তাদের জন্য আসলে এই ক্লাসটা না, তাদের জন্য ভালো রেজাল্ট না, তাদের জন্য ভালো কোনো কিছু এক্সপেক্টও করা যায় না। সো প্লিজ ডোন্ট ডু সামথিং লাইক দ্যাট। আচ্ছা চলো, সো দেখো আজকের ক্লাসে কি কি হবে। আমরা এটা ফাইনাল রিভিশন লাইভ ক্লাসের স্লাইড, এটা আমি তোমাদেরকে আর এটা দেখাচ্ছি না ডিটেলসে। আমাদের মূলত হচ্ছে নাম্বার বন্টনটা আমি তোমাদেরকে দেখাই। আমাদের টেস্ট আইটেম যে রাইটিং পার্ট, আমরা মূলত আজকে এই রাইটিং পার্ট নিয়ে কথা বলবো, রাইটিং পার্টই কভার করব। তোমরা জানো আমাদের গ্রামারে 60 মার্ক, গ্রামারে আমাদের 60 মার্ক এবং হচ্ছে আমাদের রাইটিং পার্টে 40 মার্কস। রাইটিং পার্ট আমাদের হচ্ছে 40 মার্কস, এবং দেখো রাইটিং পার্টে 40 মার্কস আমাদের, সিভিতে হচ্ছে আমাদের 8, ইমেইলে হচ্ছে আমাদের 10 বা ফর্মাল লেটার্স আমাদের 10, এরপরে প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে আমাদের 10, অ্যান্ড লাস্ট অফ অল কম্পোজিশন হচ্ছে আমাদের 12। সো এই 12টা মানে এই 4টা টপিকের থেকে আমাদের ইন্টারনাল 40 মার্কস থাকবে। আমরা মূলত আজকে দেখবো হচ্ছে সিভি কীভাবে লিখতে হয়,
সিভি লেখার নিয়মটা আমরা দেখব, সিভি লেখার ধরনটা দেখব, সবকিছু মূলত আজকে আমরা দেখব এখান থেকে। পাশাপাশি হচ্ছে ফর্মাল লেটার্স আমরা দেখব কিভাবে লিখতে হয়, ফর্মাল লেটার্সের কিছু টেকনিক আমি তোমাদেরকে বলে দিব, এবং প্যারাগ্রাফ রাইটিং এর টেকনিক তো লাস্ট ক্লাসে ভাই তোমাদেরকে বলেছি কয়েকশো বার এই প্যারাগ্রাফ রাইটিং এর টেকনিক নিয়ে কথা বলেছি। সো এখন আর আলাদা করে হয়তো প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কথা বলবো না, এবং কম্পোজিশন রাইটিং এর টেকনিকটাও তোমাদেরকে একটু বলে দিব। মূলত এই তিনটা, সিভি রাইটিং, ফর্মাল লেটার্স এবং হচ্ছে ইমেল এবং রাইটিং কম্পোজিশন, এই 4টা বা 5টা টপিক আমরা মূলত আজকে দেখব। ঠিক আছে, অন্য কোনো জিনিস দেখবো না, কজ অন্য জিনিসগুলো মানে প্যারাগ্রাফ নিয়ে ডিটেলসে কথা বলবো না, কারণ প্যারাগ্রাফ নিয়ে আমাদের ফার্স্ট পেপারে আমরা অনেক কথা বলেছি। সেম জিনিসটা আমরা ফলো করলেই হবে, পার্থক্য একটাই, ইংরেজির প্রথম পত্রে প্রশ্ন ছিল, ইংরেজি দ্বিতীয় পত্রে কোনো প্রশ্ন থাকবে না, এতটুকুই পার্থক্য। আর সব কিছুই সেম, টপিক সেন্টেন্স লেখা, ডেসক্রিপশন সেন্টেন্স লেখা, তারপর আমাদের হচ্ছে যে কনক্লুডিং সেন্টেন্স লেখা, সব কিছুই সেম থাকবে, জাস্ট একটু একটু হালকা পার্থক্য আমাদের থাকবে যে এখানে প্রশ্ন ছিল, ওখানে প্রশ্ন ছিল থাকবে না, সেকেন্ড পেপারে প্রশ্ন থাকবে না, দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স, নাথিং এলস। সো আচ্ছা, এটা আমাদের অনেক প্রশ্ন আছে এখানে, আমরা এটা বাদ দিয়ে দিই, এটা আমরা তো দেখবো না, আমরা দেখবো হচ্ছে ডিরেক্টলি কোশ্চেন আনসারিং এ চলে যাবো আমরা ডিরেক্টলি কোশ্চেন আনসারিং এ সরি আমাদের হচ্ছে ডিরেক্টলি রাইটিং পার্টে চলে যাবো আমরা, যেহেতু আমার স্লাইড সেম, আমরা ডিরেক্টলি রাইটিং পার্টে চলে যাই। হিয়ার ইজ দ্য রাইটিং পার্ট, আমরা এবার হচ্ছে মূলত রাইটিং পার্ট নিয়েই কথা বলবো। গ্রেট। সো রাইটিং পার্টে কি কি আছে দেখি। রাইটিং পার্ট, আচ্ছা এটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট। সো রাইটিং পার্টের প্রথমে আমাদের হচ্ছে রাইটিং সিভি উইথ কভার লেটার। আমরা কভার লেটার লেখার নিয়মটা একটু দেখি, সিভি লেখার নিয়মটা দেখি, বেসিক্যালি সিভি লেখার নিয়মটা দেখি। আচ্ছা একটু ভাই সিভি রাইটিংটা দেখেন ভাই, অবশ্যই তোমাদেরকে সবকিছু দেখাবো। আমাকে একটু জানাও তো, প্যারাগ্রাফ রাইটিং কি তোমাদেরকে দেখানোর দরকার আছে? অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা অনেক বেশি, অর্ণব শেখ, অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। একটু আমাকে জানাও তো ভাইয়া, প্যারাগ্রাফ লেখার কি কোনো দেখানোর কোনো প্রয়োজন আছে তোমাদের, নাকি আমরা প্যারাগ্রাফ বাদে প্যারাগ্রাফের সময়টা আমরা অন্য টপিকের ক্ষেত্রে দিব? একটু জানাও, কজ প্যারাগ্রাফ তোমরা জানোই আমার মনে হয়, প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কি আলাদা করে এখন আজকে আবার দেখানোর দরকার আছে কি না একটু বলবা প্লিজ। লামিয়া বলছে জি না, দরকার নাই। তারপরে হচ্ছে বাকিরা কি বলছো, বাকিদের হচ্ছে কি মনে হয়? হ্যাঁ, আচ্ছা দরকার আছে কি ভাই? তোমাদেরকে দেখাবো আবার প্যারাগ্রাফ রাইটিং এর নিয়মটা। অল রাইট, আচ্ছা 100% কমন, হ্যাঁ কমন বাদ, আমরা ওগুলা নিয়ে কথা বলবো না। অনেকে মনে করতে পারে যে ভাই ফার্স্ট পেপার তো অনেক ভালো করছে, সেকেন্ড পেপারও খুব ভালো করে ফেলবো ইজিলি। না ভাই, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নাই, এমনটা ভাবার কোনোই কারণ নাই প্লিজ। কজ তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস কিন্তু ভালো, এক্সাম ভালো দিয়েছো, সেকেন্ড পেপার কিন্তু খুব কঠিন এক্সাম হতে যাচ্ছে, মনে হচ্ছে খুব কঠিন এক্সামই হবে। একটা সহজ করলে আরেকটা কিন্তু কঠিন করার চান্স অনেক অনেক বেশি থাকে। সো এত বেশি লাফায়ও না, উড়িও না, পরে কিন্তু ডানা ভেঙে কিন্তু পড়ে যেতে পারো। পরে তোমাকে ডানা কাটা পরি, ডানা কাটা জিন, অনেক কিছু তোমাকে বলতে হতে পারে, এগুলো যাতে না বলতে হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, লাগবে না বলছে অনেকে, লাগবে বলছে অনেকেই, বাট আমি তারপরেও যদি পারি তোমাদেরকে দেখিয়ে দিব। সো দেখো, সিভি উইথ কভার লেটার, আমরা সিভি মানে কি? সিভি মানে হচ্ছে আমাদের কারিকুলাম ভিটা। সিভি বলতে বুঝে হচ্ছে আমাদের কারিকুলাম ভিটা। সো কারিকুলাম ভিটা এবং সিভি আমরা কেন লিখি? আমরা বেসিক্যালি সিভি লিখি বা কারিকুলাম কভার লেটার, এই সিভিটা লিখি হচ্ছে মূলত কোনো জবের অ্যাপ্লিকেশন করার জন্য, কোনো প্রতিষ্ঠানে কোনো কোম্পানিতে যদি আমরা জবের জন্য অ্যাপ্লাই করি, ওই জবের অ্যাপ্লিকেশনটা করার জন্য, জব অ্যাপ্লাই করার জন্য মূলত আমরা হচ্ছে এই কভার লেটারটা সিভিটা করে থাকি। যে কোনো জায়গায় শুধুমাত্র জবের মানে বেসিক্যালি জবের জন্য, অন্য কোনো ক্ষেত্রে সিভিটা সাধারণত ড্রপ করা হয় না। তুমি যে এক জায়গায় জব করতে যাবা, তোমার সম্পর্কে ডিটেলস সম্পর্কে জানতে তো হবে, তোমার সম্পর্কে ডিটেলস জানতে হবে না একজন ব্যক্তির তোমার সম্পর্কে ডিটেলস কিন্তু জানতে হয়। ওই ডিটেলস জানার জন্যই কিন্তু মূলত এই সিভি বা কভার লেটারটা লেখা হয় বা বোঝানো হয়, সিভি বা কভার লেটারটা দেখানো হয় বা বুঝতে হয়। আচ্ছা, সো দেখো এখানে কি বলছে, একটি কভার, আচ্ছা সিভি উইথ কভার লেটার, আমরা কিন্তু মেইন সিভি লেখার আগে আমরা কিন্তু কভার লেটার লিখবো অবশ্যই। মেইন সিভি লেখার আগে আমরা কিন্তু মূলত কভার লেটার কিন্তু দিতে হবে। হোয়াট ইজ কভার লেটার? কভার লেটার বলতে বুঝে দেখো ভাইয়া, কভার লেটার অংশে মূল অ্যাপ্লিকেশন লিখতে হয়। মানে তুমি যখন সিভিতে থাকে হচ্ছে মূলত তোমার জীবন বৃত্তান্ত, কারিকুলাম ভিটা মানে জীবন বৃত্তান্ত, তুমি সিভিতে মেনলি তোমার জীবন বৃত্তান্ত, তোমার জব নেওয়ার উদ্দেশ্যটা কি, হ্যাঁ অবজেক্টিভটা কি, নিজের জন্য তুমি নামটা কি, তোমার ব্যক্তিগত ইনফরমেশনগুলো তুমি এখানে উল্লেখ করবা মেনলি। তারপর তুমি এখানে উল্লেখ করবো হচ্ছে যে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশনগুলো কী কী রয়েছে সেটা উল্লেখ করবা, এক্সপিরিয়েন্স তোমার কী কী আছে সেটা উল্লেখ করবা, রেফারেন্স তোমার আছে কিনা সেগুলো উল্লেখ করবা। সো সব কিছু মিলিয়ে তোমার কিন্তু এখানে বিষয়গুলো উল্লেখ করে যেতে হবে, উল্লেখ করতে হবে। সো কারিকুলাম ভিটার মধ্যে
এগুলো উল্লেখ করতে হয়। কিন্তু কভার লেটার বেসিক্যালি হচ্ছে দেখো মূল অংশে অ্যাপ্লিকেশন লিখতে হয়। আমার যে মূল আগে ওই সিভির আগে কিন্তু তোমাকে একটা অ্যাপ্লিকেশন বলতে হবে যে তুমি কেন এই জবটা তোমার প্রয়োজন, তুমি এই জবের তথ্যটা কোন জায়গা থেকে জানতে পেরেছো। সিভি যখন লিখবা সিভির মধ্যে মূলত আসবে হচ্ছে তুমি এই সিভি, তুমি যে একটা জবে অ্যাপ্লাই করছো, এই জবে অ্যাপ্লাই করার জন্যে জবের যে তথ্যটা এখানে যে চাকরি দিচ্ছে বা চাকরি এমপ্লয় নিবে, এই তথ্যটা সার্কুলারটা তুমি কোথায় জানতে পেরেছো, ওই তথ্যটা তোমাকে উল্লেখ করতে হবে এখানে। বা তুমি কেন এই জবটা তোমার জন্য কেন প্রয়োজন, তুমি নিজের কিছু কোয়ালিফিকেশন নিজের সম্পর্কে হালকা কিছু এখানে মূলত বলতে হবে, মানে অ্যাপ্লিকেশন টাইপস। কভার লেটার মূলত আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের মতো করে লিখতে হয়। এখানে অ্যাপ্লিকেন্ট তার এমপ্লয়ারকে জানাবে যে সে তার প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, মানে ওই কভার লেটারে মূলত বলতে হবে যে আমি এই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, এই আগ্রহীর বিষয়টা মূলত হচ্ছে আমাদের এই কভার লেটারে জানাতে হবে। কভার লেটার জানানোর পরে মূলত আমাদের হচ্ছে পরবর্তী পার্টে উল্লেখ করতে হবে যে আমি কারিকুলাম ভিটে কি কি চাই কি কি চাই না। অ্যাপ্লিকেন্ট তার এমপ্লয়ারকে ইন্টারভিউয়ের জন্য অনুরোধ করবে ইত্যাদি। মানে তোমার হচ্ছে অ্যাপ্লিকেন্ট, আমি অ্যাপ্লাই ওই কভার লেটারের মধ্যেই আমি যে কভার লেটার লিখছি, আমি যে অ্যাপ্লাই করছি, এই অ্যাপ্লাই করার সময় আমাকে বলতে হবে যাতে আমাকে ইন্টারভিউর জন্য ডাকে, আমাকে যাতে ইন্টারভিউর জন্য ইনভাইট করে, ইন্টারভিউর জন্য যাতে আমাকে ডাকে, সেটার জন্য কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেন্ট তার এমপ্লয়ারকে ইন্টারভিউর জন্য অনুরোধ করবে। ঠিক আছে, আমাকে ডাকেন, আমি আমার কোয়ালিফিকেশন আছে, তাই আমাকে এখানে আপনারা ডাকবেন, আমাকে ইন্টারভিউর জন্য ডাকবেন বলে আমি আশা করছি। মূলত এই রিকোয়েস্টটা তাকে এখানে করতে হবে, সে জানাবে যে সে কাজ করতে আগ্রহী এবং তাকে ইন্টারভিউর জন্য অনুরোধ করবে এই পার্টে। দেন দেখো একটি স্ট্যান্ডার্ড কভার লেটারে যে বিষয়গুলো থাকা দরকার, অবশ্যই এই কভার লেটার আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখো কভার লেটার কিন্তু কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন, একটা ফর্মাল অংশ, অ্যাপ্লিকেশন কিংবা একটা ফর্মাল জিনিস। সো তুমি এখানে কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, তোমাকে ইনফর্মাল কোনো জিনিস লিখলে হবে না। যে ফর এক্সাম্পল আমরা কোনো কন্ট্রাকশন, কোনো সংক্ষিপ্ত ফর্ম এখানে ব্যবহার করবো না। মানে কি বলে এটাকে, হি ডাজ নট লিখতে হবে, হি ডাজেন্ট লিখা যাবে না, বা আই ডোন্ট লিখা যাবে না, ওন্ট লিখা যাবে না। সংক্ষিপ্ত ফর্মগুলো এখানে অ্যাপ্লিকেবল না, ব্যবহার করা যাবে না। তারপরে তোমার এখানে কোনো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করা যাবে না, বাগধারার মতো করে শব্দগুলো তোমার এখানে ব্যবহার করা যাবে না। এবং লাস্ট অফ অল তোমার কোনো সাবজেক্ট, অমিশন অফ সাবজেক্টবিহীন কোনো বাক্য লেখা যাবে না। যা লিখেছো সবগুলো বাক্যের মধ্যে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট দিয়ে কিন্তু বাক্যটা উল্লেখ করতে হবে। এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ইনফর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ আমার এখানে লেখা যাবে না, ফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখানে লিখতে হবে। আর ফরম্যাট হুবহু, দেখো কভার লেটারের ফরম্যাট হুবহু ফর্মাল লেটারের মতোই, সম্পূর্ণ ফর্মাল লেটারের মতোই কিন্তু আমাদের কভার লেটারের ফরম্যাট। সম্পূর্ণ ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন যেভাবে করি আমরা কভার লেটারটাও সম্পূর্ণ সেমভাবেই কিন্তু করি। এবং শুরুতে তারিখ লিখতে হবে, শুরুতে কিন্তু আমার তারিখ লিখতে হবে, তারপর চাকরিদাতার নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখতে হবে। তো শুরুতে তোমার তারিখ লিখতে হবে, তারপর চাকরিদাতার নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, এগুলো তোমাকে হচ্ছে কাভার করে লিখতে হবে। সো এই জিনিসগুলো তোমার নাম, মানে চাকরিদাতার নাম, পদবি, ব্যক্তির নাম, মানে তুমি কাকে অ্যাপ্লিকেশনটা লিখছো, হ্যাঁ, চাকরিদাতার নাম মানে এইচআর ম্যানেজার, পদবিটা কি সেটা উল্লেখ করলা তুমি, প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করতে হবে, কোন প্রতিষ্ঠানে তুমি অ্যাপ্লাই করছো, দেন ঠিকানা তোমাকে এখানে লিখতে হবে। এবং সাবজেক্টে কোন পদের জন্য আবেদন করছো ওই পদটা লিখতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর কি বলে এটাকে, হতে পারে আমাদের হচ্ছে ইংলিশ টিচার, অ্যাপ্লিকেশন ফর জয়নিং মি অ্যাজ অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর, অ্যাজ অ্যান ইংলিশ লেকচারার হতে পারে। তো সাবজেক্টে কোন পদের জন্য আমি আবেদন করছি ওই পদের নামটা এখানে আবেদন করার জন্য আমাকে উল্লেখ করে দিতে হবে। দেন অ্যাপ্লিকেশন লেখার শুরুতে স্যালুটেশন, স্যার বা ডিয়ার স্যার, এগুলো তো আমরা জানি অ্যাপ্লিকেশন লেখার সময় আমরা স্যার বা ডিয়ার স্যার এগুলো মোটামুটি লিখে দিতে হবে, একটা সৌন্দর্য আছে এটা আমাদের মেনটেন করতে হবে। এবং তারপর কভার লেটার লেখার উদ্দেশ্য লিখতে হবে যে যেখানে কোনো পদের জন্য এই আবেদন এবং কোন উৎস থেকে তুমি অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছো, সো কোন পদের জন্য অ্যাপ্লাই করছো, কোন জায়গা থেকে তুমি এই সার্কুলার সম্পর্কে জানতে পেরেছো, জব সম্পর্কে জানতে পেরেছো, সেগুলো কিন্তু মোটামুটি আমাদের উল্লেখ করতে হবে। এবং এরপর বর্তমানে কোনো চাকরি করলে তা উল্লেখ করতে হবে পদ ও দায়িত্ব সহ। বর্তমানে কোন চাকরি করতেছো, মানে তুমি বর্তমানে কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছো ওই প্রতিষ্ঠানের চাকরির কথা কিন্তু উল্লেখ করবে, যে রাইট নাও আই এম ওয়ার্কিং এট সামওয়্যার এলস অ্যাজ অ্যান ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি এই হিসেবে জব করছি, এই হিসেবে চাকরি করছি, এটা উল্লেখ করতে হবে পদ ও দায়িত্ব সহ, পদ এবং দায়িত্ব সহ তোমাকে এটা উল্লেখ করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের এন্ডিং প্রোগ্রামে সাধারণত আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং ইউ এই ধরনের বাক্য লিখতে হবে। মানে তোমার লাস্টের দিকে এই যে ফর্মাল মানে কভার লেটার তুমি লিখেছো, ওই কভার লেটারের শেষের দিকে যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড
টু হিয়ারিং ফ্রম ইউ, আমি তো আপনার কাছ থেকে শুনতে আগ্রহী, মানে আপনার কাছ থেকে আমাকে ইন্টারভিউ ডাকবেন, ইন্টারভিউর জন্য ডাকবেন, আপনার সাথে পরবর্তী ফার্দার কোনো কাজ যে করবেন এই কাজগুলো করার জন্য আমি আপনার সাথে আগ্রহী। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি পরবর্তীতে আপনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য আমি সম্পূর্ণ আগ্রহী। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এটা আমাদের উল্লেখ করতে হবে। তারপর সিনসিয়ারলি বা সিনসিয়ারলি ইউর্স, ইউর্স ট্রুলি, ইউর্স সিনসিয়ারলি ইত্যাদি শব্দগুলো কভার লেটারটি দিয়ে, ইত্যাদি শব্দগুলো দিয়ে কভার লেটার আমাদের শেষ করতে হবে। মানে সিনসিয়ারলি, সিনসিয়ারলি ইউর্স, ইউর্স ট্রুলি, ইউর্স সিনসিয়ারলি, এই শব্দগুলো ব্যবহার করে নর্মালি অ্যাপ্লিকেশন আমরা লিখি না, সিনসিয়ারলি ইউর্স এইটা, এই নাম, ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, এই নাম লিখি না আমরা, সেরকম আর কি লিখতে হবে এখানে, এগুলো সহজ। এরপর নিজের সিগনেচার দিতে হবে এবং সিগনেচারের নিচে পূর্ণ নাম লিখতে হবে। সবশেষে এনক্লোজার, সিভি লিখতে হবে। এনক্লোজার বলতে বোঝায় তুমি এই কভার লেটারের সাথে, এই কভার লেটারের সাথে তুমি আর কি কি যুক্ত করতেছো, আর কি কি যুক্ত করতেছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এনক্লোজারের সাথে সিভি তোমাকে লিখতে হবে। অলরাইট, সো এগুলো আমাদের মোটামুটি। আর সিভি বা রেজুমে, সিভি বা রেজুমের ভিতরে কি লিখতে হবে দেখো ভাইয়া, সিভি বা রেজুমে আমরা একটু পরে দেখবো ভাইয়া, একটা ফুল সিভি আমরা দেখার চেষ্টা করব। বাট সিভি বা রেজুমের ক্ষেত্রে দেখো কি করতে হবে, সিভি বা কারিকুলাম ভিটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্টের পরিপূর্ণ জীবনচিত্র বা সংক্ষেপিত আকার উপস্থাপন করা হয়। সো আমাদের সিভিতে মূলত দেখতে হবে যে আমার জীবনের, ব্যক্তি জীবনের সমস্ত এক্সপেরিয়েন্স, সমস্ত তথ্য এই কারিকুলাম ভিটাতে উল্লেখ করতে হবে। ব্যক্তি জীবনের সম্পূর্ণ তথ্য আমাকে মানে উল্লেখ করে লিখতে হবে, এখানে উল্লেখ করতে হবে। এবং এই অংশে সাধারণত অ্যাপ্লিকেন্টের নাম উল্লেখ থাকবে। হ্যাঁ, নিজের পরিচয় দিচ্ছ না, নিজের পরিচয় দিচ্ছ, সো এখানে নাম উল্লেখ থাকবে, ফাদার্স নেম উল্লেখ থাকবে, মাদার্স নেম উল্লেখ থাকবে, অ্যাড্রেস উল্লেখ থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন উল্লেখ থাকবে, হ্যাঁ, এক্সপেরিয়েন্স, রিলেভেন্ট স্কিলস এখানে উল্লেখ থাকতে পারে, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস এখানে উল্লেখ থাকতে পারে, তোমার অ্যাক্টিভিটিসগুলো কী কী, তোমার অ্যাচিভমেন্টসগুলো কী কী, এই সব কিছু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। সব কিছু তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, মানে তোমার সমস্ত ডিটেলস যে ব্যক্তি মানে তোমাকে অবজার্ভ করবে বা তোমাকে কি বলে এটাকে বাছাই করবে, সিলেক্ট করবে, তোমার ওই সিলেকশন প্রসেস, এই স্ক্রিনিং প্রসেসের মধ্যে কিন্তু তোমাকে এই তথ্যগুলো দিলে দেখা যায় তোমার যদি ভালো তথ্য দাও, ভালো কোয়ালিফিকেশন থাকে, দেন হোয়াই নট, তারা তোমাকে ডেফিনেটলি চুজ করার চান্স বেড়ে যাবে। এবার চলো তোমার পরীক্ষার কিভাবে প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ ধরে সিভি আসবে, সেটা দেখে নিই এবং সেটার উপর কেমন উত্তর হতে পারে সেটা জেনে নিই। চলো আমরা একটা সিভি দেখি, আমরা ওভারঅল একটা সিভি দেখি, যে সিভির মাধ্যমে আমরা দেখতে পারবো যে এটা আমাদের আনসারের দিকে যেতে পারে বা আমরা এভাবে লিখতে পারি। তো কি বলছে দেখো, সাপোজ সাম অ্যাকাউন্ট অফিসার্স উইল বি অ্যাপয়েন্টেড ইন মেঘনা ব্যাংক, মানে মেঘনা ব্যাংকে কিছু অ্যাকাউন্ট অফিসার, হিসাবের যে অফিসারগুলো থাকে না, অ্যাকাউন্ট অফিসার জয়েন করবে। অ্যান্ড তোমার নাম কিন্তু বলে দিছে, তোমার নাম যেহেতু বলে দিছে তুমি কিন্তু সেটার মতো করে লিখতে হবে, অন্য কোনো জিনিস কিন্তু এখানে আর উল্লেখ করা যাবে না, লেখা যাবে না। সাপোজ ইউ মনির বা মনিরা, তুমি হচ্ছে মনির বা তোমার নাম হচ্ছে মনিরা, সো আর ইন্টারেস্টেড টু বি অ্যান অ্যাকাউন্ট অফিসার, তুমি এখানে অ্যাকাউন্ট অফিসার হতে আগ্রহী। নাও রাইট আ সিভি উইথ আ কভার লেটার দিতে হবে। ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ, তোমার সিভি 1 পেজের বেশি যাওয়া যাবে না, বলে দিছে যে তোমার সিভি 1 পেজের বেশি উল্লেখ করা যাবে না। ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ, 1 পেজের বেশি লেখা যাবে না। তার মানে আমার কভার লেটার আমি 1 পেজের মধ্যেই তো লিখবো, আমি কোনোভাবেই সিভির তথ্যগুলো ডাবল পেজে যাব না। 1 পেজে শুরু করলাম, অপর পেজে কিন্তু আমি যাব না, এটা কিন্তু মাথায় আমাকে রাখতে হবে। 1 পেজে আমি লিখেছি, অপর পেজে কিন্তু আমার যাওয়া যাবে না, এটা কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ, 1 পেজের বেশি কোনোভাবে উল্লেখ করা যাবে না বা যাওয়া যাবে না। অলরাইট, মাস্ট এখানে দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলোই মূলত আনতে হবে, যেহেতু 1 পেজের মধ্যে অনেক সময় দেখা যায় 1 পেজের মধ্যে দেওয়াটা টাফ হয়ে যায়, 1 পেজের মধ্যে আটানোটা টাফ হয়ে যায় বা কমপ্লিট করা টাফ হয়ে যায়। বাট তারপরেও যেহেতু আমাকে বাইন্ডিংস দিয়ে দিচ্ছে, 1 পেজের বেশি যাওয়া যাবে না, সো এই বাইন্ডিংস মেনটেন করে আমাকে লেখার চেষ্টা করতে হবে, কিছুই করার নাই। আমি জানি ইটস প্রিটি মাচ টাফ টু কমপ্লিট, টু মেনটেন, বাট আফটার অল ইফ ইউ ক্যান মেনটেন দেন ইউ উইল গেট গুড মার্কস অ্যান্ড ইট উইল প্রুভ ইউর কম্পিটেন্সি। হ্যাঁ, তোমার দক্ষতাকে এখানে বেসিক্যালি প্রকাশ করবে তুমি যদি কমপ্লিট করতে পারো। ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ, 1 পেজের বেশি লেখা যাবে না। অলরাইট, আমরা দেখি কি কি লিখবো, আমরা কিভাবে এই কভার লেটার লিখতে পারি বা কিভাবে আমরা সিভি লিখতে পারি, আমরা একটু দেখার চেষ্টা করি। তো সবার শুরুতে দেখো ভাই, এখানে আমরা তারিখ দিব, তারিখ অবশ্যই তারিখ উল্লেখ করতে হবে। তারিখ দিলাম, আচ্ছা 17 এপ্রিল তোমার পরীক্ষার তারিখ দিয়ে দিবা, 17 এপ্রিল 2025 পরীক্ষার তারিখ দিয়ে দিবা, যেদিন লিখতেছো ওই দিন তারিখ দিবা স্বাভাবিকভাবেই। অ্যাডভার্টাইজার বা হচ্ছে অ্যাডভার্টাইজার বলতে বুঝে হচ্ছে যে পোস্ট করছে,
মানে কোম্পানি থেকে তো একজন ব্যক্তি পোস্ট করছে, ওই পোস্টের ওই ব্যক্তির কাছে আবার এটা যেতে পারে, এই জন্য অ্যাডভার্টাইজারও লেখা যায় বা HR ম্যানেজারও লেখা যায়। HR ম্যানেজার, HR বলতে কি বোঝায়? HR বলতে বুঝে হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজার। হিউম্যান রিসোর্স ম্যানেজার, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু একটা ডিপার্টমেন্ট থাকে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, হ্যাঁ, বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট একটা থাকে, হ্যাঁ। সো এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাদের এই সার্কুলারগুলো মেনলি আসে HR ডিপার্টমেন্ট থেকে। HR ডিপার্টমেন্ট বলে যে অমুক জায়গায়, মানে সব প্রতিষ্ঠান সব ডিপার্টমেন্ট HR ডিপার্টমেন্টের কাছে তোমার তথ্যটা পাঠায় যে আমার এই পদে একটা লোক লাগবে, ওই পদে একটা লোক লাগবে, দেন তারা ওই অনুযায়ী একটা পোস্ট তারা করে দেয় যে এই পদে লোক প্রয়োজন, ওই পদে লোক প্রয়োজন। আচ্ছা, সো দিয়ে দিলাম, তারিখ দিয়ে দিলাম, কার কাছে লিখতেছি, যেমন প্রিন্সিপাল, সেরকম হচ্ছে আমাদের HR ম্যানেজার কাছে আমি লিখতেছি, লিখে দিলাম। এবার ব্যাংকের নাম, কোন ব্যাংকে আমি, বা প্রতিষ্ঠানের নাম কোন প্রতিষ্ঠানের কাছে আমি লিখতেছি, বা ম্যানেজারটা কোন প্রতিষ্ঠানের, মেঘনা ব্যাংক লিমিটেড উল্লেখ করে দিয়েছে কিন্তু মেঘনা ব্যাংক, তো মধ্যে নামটা উল্লেখ করতে হবে এখানে, অন্য কোনো নাম কিন্তু এখানে উল্লেখ করা যাবে না, নামটা উল্লেখ করে দিয়েছে, নাম এবং ব্যাংকের নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সো মেঘনা ব্যাংক লিমিটেড, এরপরে 42 কামাল আতাক টার্ক, হ্যাঁ ঠিক আছে, ফাইন, বনানি, আমি জানি এটা উচ্চারণটা কি, অ্যাটাটার্ক নাকি আতাতার্ক অর সামথিং লাইক দ্যাট, এইটা টার্ক হইতে পারে। সো কামাল এভিনিউ, বনানী, ঢাকা, এইখানে তোমার হচ্ছে তার লোকেশন অ্যান্ড সাবজেক্ট, অ্যাড্রেস দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম। এরপর আমার সাবজেক্ট দিয়ে দেবো, সাবজেক্ট, অনেকে সাব লেখে, অনেকে সাবজেক্টের এখানে সাব লেখে, এইভাবে সাব লেখে, সেইভাবে কিন্তু সাব লেখা যাবে না। আবারও বলছি, কন্ট্রাকশন, সংক্ষিপ্ত ফর্ম কোনোভাবেই ইউজ করা যাবে না। উই হ্যাভ টু ইউজ মেনশন দ্য ফুল সাবজেক্ট ফর্ম, ইটস সাবজেক্ট। অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্ট অফিসার, তো তুমি অ্যাকাউন্ট অফিসারের জন্য পোস্ট করছো, অ্যাপ্লিকেশন করছো, সেটা তোমাকে দিতে হবে, দিয়ে দিলা। ডিয়ার স্যার লিখতে হবে, একটা ফর্মাল দিতে হবে যে ইন ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান অন April 10, 2025, I came to know that you are looking for some candidates for the post of an account officer। মানে তুমি এখানে বলতে হবে কোন জায়গা থেকে এই সার্কুলারটা জানতে পেরেছো, কোন জায়গা থেকে তুমি সার্কুলারটা পেয়েছো, কোন জায়গা থেকে সার্কুলারটা জানতে পেরেছো, এটা তোমাকে সবার শুরুতে কিন্তু উল্লেখ করে দিতে হবে। আমি এই জায়গা থেকে সার্কুলার পেয়েছি, আমার এই জায়গা থেকে তথ্যটা আমি জানতে পেরেছি, দ্যাটস ওয়াই আই এম রাইট নাও আই এম অ্যাপ্লাইং। অলরাইট, হ্যাভিং অল দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস আই লাইক টু অফার মাইসেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। তো সব কিছু রিকোয়ার্ড কোয়ালিফিকেশন সব কিছু পাওয়ার পরে, সব কিছু মেনটেন করার পরে আমি অফার করছি যে অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, আমি নিজেকে এই পোস্টের জন্য একজন ক্যান্ডিডেট হিসেবে মনে করে আমি এখানে অ্যাপ্লাই করছি, ক্যান্ডিডেট মনে করে আমি এখানে অ্যাপ্লাই করছি। মাই কমপ্লিট CV অ্যান্ড আদার নেসেসারি ডকুমেন্টস ইজ এনক্লোজড হিয়ার উইথ। তো দেখছো আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে অ্যাপ্লাই করতে, আমি ইন্টারভিউর জন্য কল চাই, আমি অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে অ্যাপ্লাই করেছি, বা আমি কোন জায়গা থেকে তথ্যটা জানতে পেরেছি, এই সব কিছু কিন্তু আমার এখানে উল্লেখ করে দিতে হবে, সব কিছু মূলত আমার এখানে উল্লেখ করে দিতে হবে। সো দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ to consider my application and oblige me thereby। So বলছে যে therefore I request you to consider my application, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি to consider my application and oblige me thereby। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে to consider my application, আমার অ্যাপ্লিকেশন আপনি কনসিডার করবেন, and oblige me thereby, এবং আমাকে আপনি হচ্ছে oblige এটা করে বাধিত করবেন, এমনটা বুঝেছে যে আমাকে নিয়ে বাধিত করবেন, আমার অ্যাপ্লিকেশন কনসিডার করবেন এবং আমাকে নিয়ে আপনি বাধিত করবেন। সিনসিয়ারলি ইউর্স মালেকা খানম, আপনারই একান্ত মালেকা খানমকে এখানে বোঝানো হয়েছে, সিনসিয়ারলি ইউর্স মালেকা খানম। এখানে মালেকা খানমের নামটা বলছে, বাট আমাদের নামটা কি ছিল, মনির বা মনিরা ছিল, সেখানে সিনসিয়ারলি ইউর্স মিস্টার মনির বা মিস কি বলে এটাকে MST মোসাম্মদ মনিরা তুমি উল্লেখ করবে। নামটা কিন্তু এখানে ভুল আছে যদিও, মালেকা খানম না লিখে আমরা লিখবো হচ্ছে মিস্টার মনির বা মোসাম্মদ MST মনির লেখার চেষ্টা করব। অলরাইট, সো এই হচ্ছে আমাদের কি, আমাদের কভার লেটার। আশা করি কভার লেটারে কারো কোনো প্রবলেম নাই, সেম এই সিকোয়েন্স ফলো করে আমরা কভার লেটার লিখবো, অন্য কোনো কিছু আমাদের লেখার দরকার নেই, অন্য কোনো প্যারা নেওয়ার দরকার নাই। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের কারিকুলাম ভিটাতে চলে যাই। কারিকুলাম ভিটা কিন্তু ভাই বিকালেও বলেছি যে কারিকুলাম ভিটার বানানটা কিন্তু এই বানানটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, বানানটা কিন্তু ভুল করা যাবে না, দিতে হবে। কারিকুলাম ভিটা অফ মালেকা খানম, মালেকা খানম না আমাদের হবে এখানে মনিরা, যদি নামটা দেওয়া ছিল, নাম দেওয়া না থাকলে তুমি এনি কাইন্ডস অফ নেম ইউ ক্যান ইউজ, নো প্রবলেম, মালেকা খানম উড বি অলরাইট। তো দেখো এখানে
তুমি তোমার তোমার মালেকা খানমের অ্যাড্রেস দিবা। মালেকা খানমের, যেহেতু এখানে মেইনলি মালেকা খানম ব্যক্তির তথ্য দিবা, কোনো প্রতিষ্ঠানের তথ্য কিন্তু দিবা না এখানে, ব্যক্তির তথ্যটা মূলত এইখানে লিখবা। সো মালেকা খানম লেখার পর এখানে তুমি তথ্যটা দিলা। এরপরে মোহাম্মদপুর ঢাকা, সে মোহাম্মদপুর ঢাকায় থাকে, তার অ্যাড্রেস দিয়ে, মোবাইল ফোনটাও সেম ক্রস দিয়ে মোবাইল ফোনটা এভাবে কমপ্লিট করে ফেললা। এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ কি কি? টু ওয়ার্ক উইথ দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিজ ইন অর্ডার টু বেনিফিট মাই অর্গানাইজেশন। সো ক্যারিয়ার অবজেক্টিভ তুমি প্রত্যেকটা সিভিতে কিন্তু মাস্ট ক্যারিয়ার অবজেক্টিভ দিবা। সেমভাবে এখানে তুমি ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে দিবা। এটা লিখবা, এভাবে লিখবা, ছোট করে লিখবা, বেশি বড় করার দরকার নাই, কজ এক পেজের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। সো লিখার পরে তুমি এখানে ক্যারিয়ার অবজেক্টিভ দিবা যে টু ওয়ার্ক উইথ দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিজ ইন অর্ডার টু বেনিফিট মাই অর্গানাইজেশন। ইন অর্ডার টু বেনিফিট মাই অর্গানাইজেশন, এটা হচ্ছে আমাদের মূলত ক্যারিয়ার অবজেক্টিভস আমরা লিখবো। এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ দেওয়ার পর আমরা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন দিব। শিক্ষাগত যোগ্যতা কি কি আছে না, তোমার শিক্ষাগত যোগ্যতা আছে না, সেই শিক্ষাগত যোগ্যতা তুমি দিবা। তোমার MA পাস করছো কবে সালে, কত সালে BA পাস করছো, কত সালে HSC কত সালে পাস করছো, SSC কত সালে পাস করছো, সেটা দিবা। এবং তোমার রেজাল্ট কিন্তু এখানে রেজাল্ট, কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছো, কোন গ্রুপ থেকে পড়াশোনা করছো সেটা, এবং লাস্ট অফ অল তোমার ইউনিভার্সিটি নেমটা তুমি এখানে উল্লেখ করবা। সো এক্সাম ইয়ারটা দিবা, কোন সালে পাস করছো ইয়ারটা দিবা, বিকজ ইয়ারটা MBA ডিগ্রি কিন্তু 1 বছর, বা MA ডিগ্রি কিন্তু 1 বছর, মাস্টার্স 1 বছরের হয়, BBA কিন্তু 4 বছরের হয়। এই জন্য দেখো HSC এবং BBA এর মাঝখানে 4 বছরের গ্যাপ, 16 থেকে 20 4 বছরের গ্যাপ, এটা 1 বছরের, এই জন্য 1 ইয়ার গ্যাপ। আর এখানে 14 থেকে 16 HSC 2 বছরের হয়, এই জন্য 2 বছরের গ্যাপ। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনটা কত সালে কত বছরের গ্যাপ, এটা মাথায় রেখে কিন্তু এগোতে হবে। CGPA এটা কিন্তু আউট অফ 4-এ হয়, MBA এবং BBA রেজাল্ট কিন্তু আউট অফ 4-এ রেজাল্ট হয়, 5-এ আউট অফ 4 দিও না, মানে 5-এ কাউন্ট করো না, তাহলে কিন্তু প্যারা হবে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোনটা কোন সালে CGPA, বা কি যে কোনটা দিলে হবে, তবে আউট অফ 4 4-এর মধ্যে হতে হবে। আর GPA কিন্তু এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। সায়েন্স, কোন সায়েন্স থেকে তুমি সায়েন্স না কমার্স থেকে পাস করেছো সেটা দিতে হবে। ইংলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বোর্ড, খুব ভালো। এক্সপিরিয়েন্স দিয়ে দিবা, তুমি কোন জায়গায় কত সালে কাজ করছো, তোমার সেম এক্সপিরিয়েন্স দিবা। সাপোজ এখানে তুমি অ্যাকাউন্ট অফিসার হিসেবে অ্যাপ্লাই করতেছো, সো অ্যাকাউন্ট অফিসার রিলেটেড তুমি কি দিবা, অ্যাকাউন্ট অফিসার রিলেটেড তুমি হচ্ছে এক্সপিরিয়েন্স উল্লেখ করবা, অন্য কোনো কিছু উল্লেখ করবা না। অ্যাকাউন্ট অফিসার রিলেটেড এক্সপিরিয়েন্স তুমি এখানে দিয়ে দিবা। সো ইন্টার্ন অ্যাট দ্য সিটি ব্যাংক লিমিটেড ফর লাস্ট 3 মান্থস, তুমি হচ্ছে একটা ইন্টার্ন ছিলা, মেনলি তুমি এখনই অ্যাপ্লাই করছো, ইন্টার্ন হিসেবে সিটি ব্যাংকে ছিলা, এখন তুমি মেঘনা ব্যাংকে তুমি এখন অ্যাপ্লাই করছো। সো এক্সপিরিয়েন্স তুমি দিয়ে দিবা, ভালো হবে। এরপর স্কিলস উল্লেখ করতে পারো, স্কিলস দিয়ে দিলা। স্কিল দেওয়ার পর ইন্টারেস্ট আমাদের কাছে প্রয়োজন নাই, আমরা ইন্টারেস্ট বাদ দিয়ে দিতে পারি। আমি গান গাইতে পারি, গান গাইতে চাই, মিউজিক নট সো মাচ ইম্পর্টেন্ট, সো উই ক্যান স্কিপ ইট। এরপরে পার্সোনাল ডিটেলস কিন্তু উল্লেখ করতে হবে, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, পার্সোনাল ডিটেলস, ক্যারিয়ার অবজেক্টিভ, ল্যাঙ্গুয়েজ স্কিলস, এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো মাস্ট আমাদের উল্লেখ করতে হবে, কোনো কিছু কিন্তু উল্লেখ না করে থাকা যাবে না। ফাদার্স নেম রহিম খান, তারপরে মাদার্স নেম শামিমা বেগম, এগুলো জাস্ট বানিয়ে লিখলেই হবে। ডেট অফ বার্থ 20 ফেব্রুয়ারি, এগুলো ন্যাশনালিটি, এগুলো জানো তোমরা কি করতে হবে। রিলিজিয়ন দিব, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলোকে আমরা মোটামুটি উল্লেখ করতে পারি। দেন রেফারেন্সেস উল্লেখ করবো আমরা। আসাদুজ্জামান জেনারেল ম্যানেজার, একজন ব্যক্তির রেফারেন্স উল্লেখ করে দিবা, যে কোনো একজন ব্যক্তির রেফারেন্স উল্লেখ করবা। এই যে এখানে তোমার হচ্ছে আসাদুজ্জামানের রেজাল্ট তুমি উল্লেখ করবা, জেনারেল ম্যানেজার ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিরপুর ব্রাঞ্চ, ঢাকা। হ্যাঁ, নিজের মতো করে একজন ব্যক্তির রেফারেন্স দিয়ে দেবা। রেফারেন্স দিলে কিন্তু আলটিমেটলি ভালো হবে, কারণ প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা কিছু কিন্তু রেফারেন্সটা ফলো করে ভাইয়া, সবকিছুই রেফারেন্স দেখে, রেফারেন্সের মাধ্যমে তোমার সবকিছু মেনটেন করা হয়, সবকিছু দেখানো হয়। সো রেফারেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিরপুর ব্রাঞ্চ, ঢাকা, সেলফোন, এত। এই হচ্ছে মোটামুটি আমাদের সিভির রাইটিংয়ের ধরন। এবং পরে কিন্তু সিগনেচার দিয়ে দিবা, এখানে মালিকা খানম হোক আর ঝালেকা খানম হোক, যে খানমই হোক না কেন, তুমি এখানে একটা সিগনেচার দিয়ে দিবা। এই হচ্ছে মোটামুটি আমাদের কি রাইটিং সিভির ধরনটা। রাইটিং সিভির সিস্টেমটা হচ্ছে মোটামুটি আমরা এভাবেই কিন্তু রাইটিং সিভিটা কমপ্লিট করব। এই ডিটেলস তোমাদেরকে দেখালাম। সিভি রাইটিং নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে একটু আমাকে কমেন্ট করে জানাইতো ভাইয়া। ক্যারিয়ার অবজেক্টিভ কি বলছো, চলে গেছে ভাই, একটু আরেকবার লিখো তো। পার্সোনাল ইনফরমেশন, এজ দিতে হয় না, এজ দেওয়ার দরকার নাই, কারণ এজ তোমার ডেট অফ বার্থ উল্লেখ করো না, এই ডেট অফ বার্থ উল্লেখ করছো না, ডেট অফ বার্থ উল্লেখ করলে তোমার সেখানে বয়স তো সেখান থেকে বের করা যায়, আলাদা করে এজ লেখার দরকার নাই। হ্যাঁ, ক্যারিয়ার অবজেক্টিভ সবগুলো সিভিতেই কিন্তু সেম লিখতে পারো, সমস্যা নাই। ক্যারিয়ার অবজেক্টিভ সবগুলো সিভিতে তুমি মোটামুটি সেম লিখতে পারো। আর যদি কমন কোনো স্পেসিফিক কোনো ওয়ার্ড না লিখো, তাহলে মোটামুটি কমন লিখা যাবে, প্রবলেম হবে না। সবাইকে বুঝতে পারছি? আমাদের রাইটিং সিভি, কভার লেটার এবং রাইটিং সিভি কিন্তু 1 পেজের মধ্যে শেষ করবা, ডাবল পেজ যাওয়ার দরকার নেই, 1 পেজের মধ্যে শেষ করতে হবে ভাইয়া।
সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? একটু আমাকে জানাই কষ্ট করে যে ভাইয়া আমরা সবাই সবকিছু বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই, আমরা বুঝতে পারছি। একটু সবাই আমাকে জানাও প্লিজ, একটু দ্রুত আমাকে জানাও সবকিছু বুঝতে পারছো কিনা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার আছে অনেক সবাই, আছে অনেক সবাই, সবাই সবাই গ্রেট গ্রেট, খুবই ভালো লাগছে তোমার সবাই ক্লিয়ার হওয়ার কারণে। ওকে, সবাই ক্লিয়ার আছি না? ফাইন, পরবর্তী পার্টে আমরা যাই। সিভি দেখো, রাইটিং সিভি উইথ কভার লেটার সাজেশন, আমরা কিন্তু সাজেশন দিব এখন তোমাদেরকে। অলরেডি তোমার সাজেশন জানোই কোনটা ইম্পর্টেন্ট, এটা বলার কিছু নাই। ম্যানেজমেন্ট ট্রেনি, প্রফেশনারি অফিসার ইন রিনাউন্ড ব্যাংক আর মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা ইম্পর্টেন্ট। অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার, হাইলি ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য এটা ইম্পর্টেন্ট অনেক। ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটরের জন্য এটা ইম্পর্টেন্ট। ফর দ্য পোস্ট অফ অ্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার ওর আইটি অফিসার, এটার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেওয়া যায় না। তবে লেকচারার ইন ইংলিশ এবং অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে এগুলো দেখো, এই যে রিপ্রেজেন্ট অফিসার, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, এরপরে কাস্টমার কেয়ার ম্যানেজার, লিবারেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, লিবারেশন না লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ানটা খুব বেশি না বাট পড়ে যেতে পারো। মার্কেটিং অফিসার, মার্কেটিং এক্সিকিউটিভ, মাল্টিন্যাশনাল কোম্পানি দরকার আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, নিউজ জার্নালিস্ট, রিসেপশনিস্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। সব কিছু দেখে যেও, কোনোটা কিন্তু ফালানোর মতো না, কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। ফর্মাল লেটার্স অথবা ইমেল আমরা এখন দেখব। আমরা এখন ফর্মাল লেটার লেখার নিয়মটা দেখব। ফর্মাল লেটার নিয়মটা লেখা কিন্তু ভাই অলরেডি সিভি লেখার সময়, কভার লেটারের ক্ষেত্রে বলে দিছি। কভার লেটার লেখার সময় যে যা যা বলছি, ফর্মাল লেটারের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সেম জিনিসটা আমাদেরকে লিখতে পারি আমরা। দেখো, ফর্মাল লেটার লেখার ক্ষেত্রে তিনটি বিষয় অ্যাভয়েড করতে হবে, তিনটি বিষয় মাস্ট অ্যাভয়েড করতে হবে। একটু আগে তোমাদেরকে বলছিলাম যে কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না, কোনো সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না। এই যে হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট, বা ক্যান নট থাকলে কান্ট, ডু নট থাকলে ডোন্ট, এভাবে কিন্তু কোনো কন্ট্রাকশন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কোনো সংক্ষিপ্ত ফর্ম কোনোভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, যেমন হিড, আবার কোনো ইডিয়মস ব্যবহার করা যাবে না, যে ফর্মাল লেটারে বাগধারা ব্যবহার করা যাবে না, কোনো বাগধারা বা কোনো ইডিয়মস কিন্তু ব্যবহার করা যাবে না। একটু আগে বলছিলাম না যে হি ডাইড অথবা হি কিকড দ্য বাকেট, শি ইজ সিক, শি ইজ আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে, শি ইজ আন্ডার দ্য ওয়েদার, এটা কিন্তু আমাদের কোনো ইনফর্মাল লেখা যাবে না। হি কিক মানে এটা ফর্মাল, হি ডাইড বা হি ইজ সিক, এগুলো নর্মাল কথাটা লিখতে হবে। কোনোভাবে ইনফর্মালে, ওই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইনফর্মাল ইংলিশে ব্যবহার করি, ইনফর্মাল অনানুষ্ঠানিক চিঠির ক্ষেত্রে ব্যবহার করি। আনুষ্ঠানিকতার ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই এই ইনফর্মাল ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ব্যবহার করতে পারবো না। সো হি কিকড দ্য বাকেট অ্যান্ড শি ইজ আন্ডার দ্য ওয়েদার, এটা আমাদের মূলত ব্যবহার করা যাবে না কোনোভাবেই। সো এটা আর কি ফর্মাল লিখতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল আরেকটা আছে আমাদের এখানে, অমিশন অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ব্যবহার উজ্জ্ব, মানে সাবজেক্ট কখনোই উজ্জ্ব রাখা যাবে না। দেখো, ফর্মাল লেটার লেখার সময় সাবজেক্টকে কখনোই উজ্জ্ব রাখা যাবে না। সাবজেক্ট নেভার এভার উজ্জ্ব কিন্তু রাখার কোনো চান্সই নাই। দেখো, এই যে আই উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট, এমনটা কিন্তু লেখা যাবে না। আর দেখো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হোপ ইউ আর ডুইং ওয়েল লেখা যাবে না, ঠিক আছে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট, অথবা আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হোপ ইউ আর ডুইং ওয়েল, এটা কিন্তু সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট ব্যতীত কোনো জিনিস আমরা বাদ দেওয়া দিতে পারবো না, লিখতে পারবো না। সাবজেক্ট দিতে হবে। সো 3 things you have to remember always whenever you are going to write down any formal letter. The first one is you have to use subject. You cannot never ever omit any subject. Subject তোমাকে দিতে হবে। Then তোমার idioms and phrase ব্যবহার করতে পারবে না। And last of all, no contraction is allowed. Contraction, সংক্ষিপ্ত ফর্ম তোমার ব্যবহার করা যাবে না। These 3 things should be remembered whenever you are going to write down a formal letter or application. ওকে, সো ফরম্যাটটা দেখো ভাইয়া, একটু ফরম্যাটটা দেখো। ফরম্যাট আমি এখান থেকে দেখাই, একটা অ্যাপ্লিকেশন দেখি, তারপর আমি তোমাদেরকে ফরম্যাটটা দেখাই। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর পারমিশন অ্যান্ড মনিটারি অ্যাসিস্ট্যান্স টু গো অন এ স্টাডি ট্যুর। মানে তুমি তোমার কি বলে, হেডমাস্টার অফ ইউর স্কুলকে পারমিশন চাচ্ছ, অ্যান্ড মনিটারি অ্যাসিস্ট্যান্ট তোমার টাকার সাপোর্টটা চাচ্ছ, টু গো অন এ স্টাডি ট্যুর। তুমি একটা শিক্ষা সফরে যাবা, শিক্ষা সফরে যাওয়ার জন্য তোমার কাছে টাকা নাই, তুমি গরিব, তোমার টাকা পয়সার একটু সঞ্চয় একটু কম রয়েছে, তুমি একটা স্পন্সর চাচ্ছ,
স্পন্সর চাওয়ার জন্য তুমি হচ্ছে এখানে উল্লেখ করতে পারো যে আমি একটা স্টাডি ট্যুরে যেতে চাই, আমার টাকা প্রয়োজন, এই যে সাপোর্টটা প্রয়োজন, এই সাপোর্টের জন্য কিন্তু তুমি তোমার টিচারের কাছে অ্যাপ্লিকেশনটা পাঠাবা। সো এখানে যেটা করবা সেমভাবেই তোমার সবার শুরুতে তারিখ দিতে হবে, একটা তারিখ দিবা। তারিখ দেওয়ার পরে হেড টু লেখার দরকার নেই, তারিখ দিলে টু দেওয়ার দরকার নাই, তারিখ দিলে টু দেওয়ার দরকার নাই, আর টু দিলে তারিখ দেওয়ার দরকার নেই। আমার মনে হয় তারিখ দেওয়াটাই ভালো, আমার টু না দিলে সমস্যা নাই, টু আমার দেওয়ার দরকার নাই, টু দেওয়ার দরকার নাই। কিন্তু তারিখ দেওয়ার পরে আমরা কি দিব, তারিখ দেওয়ার একটু ফাঁকা দিব আমরা, তারিখ দেওয়ার পর আমরা একটু ফাঁকা রাখবো, তারিখ লেখার পরে আমরা একটু ফাঁকা রাখবো ভাইয়া। ফাঁকা রাখার পর আমরা যে দা হেডমাস্টার তার পদবি লিখবো, হেডমাস্টার পদবি লিখবো, কোন স্কুলের নামটা লিখবো। হ্যাঁ, এই যে স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস দিব, যে হয়তো হতে পারে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বা ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। সো কি তোমার হচ্ছে এই যে স্কুলের নামটা তোমার এখানে উল্লেখ করতে হবে, হেডমাস্টার, প্রতিষ্ঠান, স্কুল হলে স্কুলের নামটা এখানে আমাদের উল্লেখ করতে হবে। সো স্কুলের নামটা উল্লেখ করলাম, এরপর স্কুল অ্যাড্রেসটা উল্লেখ করলাম আমরা এখানে, এই যে স্কুলের অ্যাড্রেসটা উল্লেখ করে দেবো যে ঢাকা এত অমুক জায়গা, এটা লোকেশন তো আছে, অ্যাড্রেস তো আছে স্কুলের, ওই অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। সো তারিখ দিব, এরপরে পদবি যার কাছে লিখছি সেটা দিব, এরপর ব্যক্তি স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস আমাদেরকে উল্লেখ করতে হবে। সাবজেক্ট, এরপরে সাবজেক্ট লিখতে হবে আমাদেরকে। দেখো ভাইয়া, আমার সাবজেক্ট লেখো অ্যাপ্লিকেশন ফর পারমিশন অ্যান্ড মনিটারি অ্যাসিস্ট্যান্ট ফর স্টাডি ট্যুর। সাবজেক্ট কিন্তু ফুল সাবজেক্ট লিখতে হবে, সাব কিন্তু লিখা যাবে না, কোনো সংক্ষিপ্ত ফর্ম কিন্তু আমার এখানে লিখা যাবে না, সংক্ষিপ্ত ফর্ম কোনোভাবেই কি করা যাবে না, লিখা যাবে না। ওকে, আচ্ছা, সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা যাবে না। সো এই তো অ্যাপ্লিকেশন ফর পারমিশন অ্যান্ড মনিটারি অ্যাসিস্ট্যান্ট ফর স্টাডি ট্যুর, এটা আমাদের লিখতে হবে। এরপর আমি মূল লেখা চলে যাবো যে রেসপেক্টেড স্যার বা স্যার দিয়ে শুরু করতে পারি, রেসপেক্টেড স্যার বা স্যার দিয়েও কি আমরা শুরু করতে পারি। ওকে, রেসপেক্টেড স্যার বা স্যার দিয়ে শুরু করতে পারি, যে উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস, ইউর ক্লাস অফ ক্লাস 10 লিখে দিবা, তোমার ক্লাস 10 তুমি পড়ো, ক্লাস 10 লিখবা বা ক্লাস 9 লিখলা, যে কোনো একটা ক্লাস লিখলে সমস্যা নাই। সো উই আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 humbly wish to inform you that we are planning to go on a study tour to mention, একটা প্লেস দিবা, টু একটা মেনশন প্লেস, যে কোনো প্লেস তুমি এখানে উল্লেখ করে দিলা। হ্যাঁ, অ্যাজ আ পার্ট অফ আওয়ার একাডেমিক এনরিচমেন্ট, আমাদের পড়াশোনার ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ট্যুর দিতে চাই, রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। সো তারিখ দিলা, এরপরে হেডমাস্টার পরিচয় দিলা, এরপরে তার স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস দিলা, এরপরে সাবজেক্ট উল্লেখ করবা, এরপরে তোমার হচ্ছে ট্যুর দিবা, রেসপেক্টেড স্যার, সম্মানীয় শিক্ষক, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 হামলি উইশ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ আর প্ল্যানিং ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি দিয়ে দিব এভাবে। আর কিছু কথা, এটা সিম্পলি ফরম্যাটটা দেখো, ফরম্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট। আর অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এক পেজের মধ্যে শেষ করব, আমার ডাবল পেজ যাওয়ার কোনো দরকার নাই। আমরা অ্যাপ্লিকেশন এক পেজের মধ্যে কিন্তু আমরা শেষ করতে হবে, ডাবল পেজে যাওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই। ঠিক আছে, ওকে। দেখো, দিস ট্যুর উইল হেল্প আস লার্ন বিয়ন্ড টেক্সট বুক অ্যান্ড গেইন রিয়েল এক্সপিরিয়েন্স রিলেটেড টু। সো তুমি যে স্টাডি ট্যুরে যাচ্ছ, স্টাডি ট্যুর মানে একটা প্রতিষ্ঠান, ডিপার্টমেন্ট তোমাকে টাকা দিয়ে হেল্প করবে। টাকা দিয়ে হেল্প করলে ডিপার্টমেন্টের লাভটা কি, ডিপার্টমেন্ট তোমাকে কেন টাকা দিয়ে হেল্প করবে, তো ডিপার্টমেন্টের লাভটা কি, এই লাভটা কিন্তু ডিপার্টমেন্ট চায় বা জিজ্ঞাসা করবে যে তুমি যাবা, যে লাভটা কি হবে তোমার স্টাডি ট্যুরে যাবা, হোয়াটস দ্য বেনিফিট ইউ উইল গেট ফ্রম দিস, বা হোয়াটস দ্য বেনিফিট উই গনা গেট ফ্রম দিস, আমরা এখান থেকে কি পাবো, তুমি কি পাবা, এবং ডিপার্টমেন্ট তোমাকে স্পন্সর করবে এ ভেবে তুমি কি পাবা, ডিপার্টমেন্ট কি পাবে এখান থেকে, সেটা তোমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। সো অ্যান্ড গেইন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স রিলেটেড টু আওয়ার স্টাডিজ, we have already discussed the matter among ourselves and with some of our subject teachers who have kindly agreed to guide us during the trip. আচ্ছা, একটা গাইডের প্রয়োজন, হ্যাঁ, কিছু ব্যক্তির প্রয়োজন। however arranging transportation and food requires some financial support. সো বলতে ট্রান্সপোর্টেশন এবং সবকিছু মেনটেন করার জন্য কি তোমার কি প্রয়োজন, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন। as many of us are unable to bear the full cost, we humbly request the school authority to kindly grant us permission and also provide some monetary assistance to make this educational tour. And yours obediently, আপনার একান্ত অনুগত, yours obediently, your name on behalf of the students of class dash. So লাস্টে কিন্তু দেখো, এই স্টাডি ট্যুর কিন্তু সবার পক্ষ হয়ে একজন ব্যক্তি চিঠি লিখছে, অ্যাপ্লিকেশন লিখছে, সবার পক্ষ হয়ে একজন অ্যাপ্লিকেশন লিখছে। যখন সবার পক্ষ হয়ে কোনো ব্যক্তি অ্যাপ্লিকেশন লিখবে, তখন সেখানে কিন্তু হচ্ছে ইউরস ওবিডিয়েন্টলি লিখবা।
ইউজ ওবিডিয়েন্টলি লিখবা, লেখার পরে কিন্তু নিজের নাম লিখবা, নাম লেখার পর আর অন্য কোনো কিছু মানে যা যা লিখার লিখবা, লিখার পরে মাস্ট এই কথাটা লিখতে হবে যে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস এইটা, অফ ক্লাস ওইটা। সো তোমাকে কিন্তু মাস্ট ক্লাসের নামটা মেনশন করতে হবে এখানে, ক্লাসের নামটা তোমাকে এখানে অবশ্যই মেনশন করতে হবে যে অমুক ক্লাসে সবার পক্ষ হয়ে তুমি এখানে লিখছো, অমুক ক্লাস সবার পক্ষ হয়ে তুমি এখানে লিখছো, এই জিনিসটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করলে কি তোমার জন্য বেটার হবে, আদারের ঝামেলা কিন্তু হয়ে যাবে ভাইয়া। আর যদি একা একা লিখো মানে নিজের জন্য, নিজের কোনো প্রয়োজনে অ্যাপ্লিকেশন লিখতে পারো, যেমন আমাদের ফুল ফ্রি স্টুডেন্টশিপ হইতে পারে, লিভ ইন অ্যাডভান্স, লিভ অফ অ্যাবসেন্স, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আমরা লিখতে পারি। লিখার ক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে তুমি আবার এই অন বিহাফ এই কথাটা লিখার কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ তুমি ব্যক্তির জন্য লিখছো, নিজের জন্য লিখছো। নিজের জন্য লিখলে লিখার প্রয়োজন নাই, কিন্তু ব্যক্তির জন্য, অন্য কোনো ব্যক্তির প্রয়োজন লিখলে তোমাকে অবশ্যই এই অন বিহাফ কথাটা উল্লেখ করতে হবে, সবার পক্ষ হয়ে তুমি নিজে লিখছো। আচ্ছা, কমপ্লেন লেটার, আমরা এখন কমপ্লেন লেটার, সেটা বেশি প্রয়োজন নাই। কমপ্লেন লেটার বেসিক্যালি সেম ভাবে লিখবো আমরা, মানে কমপ্লেন করতেছে, কমপ্লেন রিগার্ডিং পুয়ার কন্ডিশন অফ স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি পুয়ার কন্ডিশন দেখে আমরা একটা কমপ্লেন লেটার বানাচ্ছি, সেম ভাবেই লিখবো, সবকিছুই সেম ভাবে লিখবো ভাই। দেখো এই যে টু দিব না, বাকি সবকিছু সেম, একদম সেম। এক্স স্কুল অ্যাড্রেস দিয়ে দিলে পরে অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও নাই, সমস্যা নাই। ঢাকা, এই যে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে আর কি, বেসিক্যালি অ্যাড্রেস দিয়ে দিবা। সাবজেক্ট এখানে দিল সাবজেক্ট, এরপরে সেম রেসপেক্টেড স্যার লিখে যা যা অ্যাপ্লিকেশন যেভাবে লিখতাম সেভাবে লিখবো। দেখো ভাই এই যে ইউজ ওবিডিয়েন্টলি এক্স ওয়াই ক্লাস 10 এক্স পাবলিক স্কুল ঢাকা, মানে স্কুলে পাবলিক স্কুলে সবার হয়ে তুমি এখানে লিখছো, স্কুলের যাতে ফ্যাসিলিটিস বাড়ায়। তো অ্যাপ্লিকেশন মোটামুটি আমাদের ফর্মাল লেটার, কমপ্লেইন্ট হোক যেটা হোক, লেখার ধরনটা বা ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, বাট সিস্টেম ইজ কমপ্লিটলি সেম। ফলো যে ফর্মেটটা সেম ভাবে তুমি ফলো করতে পারো। নোটিশটা দেখো ভাই, নোটিশ লেখার সময় কি করতে হবে, নোটিশ লেখার সময় কিন্তু ফর্মাল লেটার আমাকে ব্যবহার করতে হবে, ফর্মাল লেটার। নোটিশ লেখার সময় অন্য কোনো জিনিস ব্যবহার করা যাবে না। নোটিশ লেখার সময় কিছু ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম আমাদেরকে ফলো করতে হবে, যেমন একটি নোটিশ কয়েকটি অংশে বিভক্ত থাকে, যেমন নেম অফ দ্য ইনস্টিটিউশন, বড় হাতের নোটিশ শব্দটি লিখতে হবে, স্কুলের নাম লিখতে হবে নোটিশের ক্ষেত্রে, বড় হাতের নোটিশ হেডিংস দিতে হবে নোটিশ লিখে, ডেট দিতে হবে, তারিখ দিতে হবে, টাইটেল দিতে হবে, বডি ইউজ করবা তুমি এখানে, সিগনেচার তুমি এখানে উল্লেখ করবা, হ্যাঁ। সো অনেক কিছু তুমি এখানে ডেট, টাইটেল, বডি, সিগনেচার তুমি এখানে অনেক কিছু কিন্তু উল্লেখ করবা। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ এ স্কুল, ইউর স্কুল উইল রিমেইন ক্লোজড ডিউ টু সামার ভ্যাকেশন। তো তুমি তোমার স্কুলে একজন হেডমাস্টার, অ্যান্ড তোমার স্কুলটা কি হবে, বন্ধ হবে, ডিউ টু সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনের জন্য তোমার স্কুলটা বন্ধ হবে। অ্যান্ড নাও রাইট আ নোটিস অ্যাবাউট দ্যাট। সো সামার ভ্যাকেশনের যে স্কুলটা বন্ধ হবে, এটাকে কেন্দ্র করে তুমি হচ্ছে একটা কি লিখবা, একটা হচ্ছে তোমাকে লিখতে বলছে যে তুমি এটা লিখো। ওকে, এরপরে যেটা করতে বলছে আমাদেরকে এখানে, এক্স পাবলিক স্কুল, খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্টস, ফর্মাল লেটার, এক্স পাবলিক স্কুল ধানমন্ডি ঢাকা, নোটিস এটা আমরা জাস্ট স্কুলের নামটা দিব এখানে। স্কুল আমরা এখন জাস্ট স্টুডিও 1 2 দেখো এক্স পাবলিক স্কুল ধানমন্ডি ঢাকা, নোটিস আমরা এখানে আছি, ডেট 17 এপ্রিল এটা। ওকে, তোমরা কি তোমাদের সিফাত ভাইকে দেখতে চাও? আচ্ছা দেখি, ওকে, তোমরা কি তোমাদের সিফাত ভাইকে দেখতে চাও? সিফাত ভাইকে দেখতে চাও কিনা একটু কমেন্ট করে জানাই, তাহলে সিফাত ভাই আমাদের এই ক্লাসে যুক্ত হবেন। তোমরা যদি চাও সিফাত ভাই এই ক্লাসে যুক্ত হতে পারে। সিফাত আপনি যেখানে আছেন না কেন, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, এই ক্লাসে যুক্ত হয়ে আমাদেরকে একটু স্টুডেন্টের সাথে একটু কথাবার্তা বলতে পারেন আবার আরেকবার এসে। সো ইয়েস, অলরাইট। সো আমরা এখানে করতে পারি এটা, দেখো এক্স পাবলিক স্কুল ধানমন্ডি ঢাকা, নোটিস দিয়ে দিব, এবার সেম ভাবে তারিখ এভাবে আমরা দিয়ে দিব। আচ্ছা, নোটিস ফর সামার ভ্যাকেশন, ডিয়ার স্টুডেন্ট, দেখো ভাই নোটিস ফর সামার ভ্যাকেশন, নোটিস দেখো যে নোটিস কথাটা কিন্তু বড় করে হবে লিখতে হবে, তারিখ দিয়ে দিতে হবে, দেন নোটিস ফর সামার ভ্যাকেশন, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এক্স পাবলিক স্কুল উইল রিমেইন, বা এক্স পাবলিক স্কুল বলতে কি বুঝেছে এখানে, স্কুলের নাম বুঝেছে আর কি, যে অমুক পাবলিক স্কুল, আইডিয়াল পাবলিক স্কুল বা ধানমন্ডি পাবলিক স্কুল, মতিঝিল পাবলিক স্কুল, এই নামটা তোমাকে এখানে উল্লেখ করতে বলছে এক্স মানে। সো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট পাবলিক স্কুল, আচ্ছা হ্যাঁ ওকে, দেখো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এক্স পাবলিক স্কুল উইল রিমেইন ক্লোজড ফর সামার ভ্যাকেশন, জাস্ট সিম্পলি তুমি এখানে নোটিশটা দিয়ে দিবে, হবে এগিয়ে যাবা। রেগুলার ক্লাসেস উইল রিজিউম, এত জাস্ট লিখে দেবে, স্টুডেন্টস উইল ইউটিলাইজ দিস ব্রেক ফর রেস্ট, ফ্যামিলি, স্কুল,
family time and recreational activities during this period. The school office will also remain closed. For any urgent matters, please contact us before the vacation begins. And I am wishing everyone a safe, joyful and refreshing summer break. That's it. On request, your name, headmaster, ex public school and ধানমন্ডি। এটা তুমি যেতে পারো, নোটিস তো হবে কিন্তু তুমি উল্লেখ করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট এটা মোটামুটি আমাদের নোটিসের এই পার্টটুকু না লিখলেও সমস্যা নাই, বাট নিজের মতো করে তুমি এভাবে উল্লেখ করলেও ভালো যে তোমার অন রিকোয়েস্ট করলা, তোমার নাম, ইউর নেম, তোমার নামটা দিলা, রিকোয়েস্ট তুমি করেছো দেখো তোমার নাম, হেডমাস্টার এক্স পাবলিক স্কুল, নামটা দিলা ধানমন্ডি ঢাকা, তুমি নামটা দিয়ে দিলা। এগুলো তো আমাদের ফর্মাল লেটারের নোটিসের মধ্যে পড়ে। নোটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। নোটিসটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার প্রয়োজন নাই। ওকে, এরপরে আমরা যাই, আমাদের এরপরে কি আছে দেখো, সাজেশন দিয়েছে এখানে। সাজেশন আমরা জানি কি কি সাজেশন এখানে আছে। পারমিশন, মনিটরি অ্যাসিস্ট্যান্ট, স্টাডি ট্যুর, কম্পিউটার ল্যাব, ক্লাব, ক্যান্টিন। এটা ভাই তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, সো আমি জানি তোমরা বুঝতে পারছো এখানে কোনটা ইম্পর্টেন্ট, আলাদা করে বলার কিছু নাই। এগুলো পিডিএফ দিয়ে দিলে পিডিএফ থেকে তুমি দেখে নিলেই হবে, জাস্ট এটাই ইম্পর্টেন্ট। সো প্যারাগ্রাফ রাইটিংয়ে চলে যায় ভাইয়া। আমরা জানি প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য যা যা দরকার, আমরা তিনটা জিনিস এখানে মাথায় রাখবো। যখন টাইটেল অনুযায়ী প্যারাগ্রাফের একটা উপযুক্ত টাইটেল আমরা দিব। আমরা সুন্দর, হ্যাঁ ক্ষুদে লাগছে না, আমি আজকে বিকেল 3টা থেকে এখন পর্যন্ত টানা ক্লাস নিচ্ছি, 4টা থেকে 4টা, বেসিক্যালি সকাল 11টায় ভাইয়া বের হয়েছি তোমাদের এক্সাম সেন্টার ভিজিটের জন্য। 11টায় এক্সাম সেন্টার ভিজিট করে মতিঝিল গেছি, ওখান থেকে 3টায় অফিসে আসছি, বিকেল 3টায় অফিসে এসে 4টার দিকে ক্লাস নেওয়া শুরু করছি। 4টা থেকে 7টা পর্যন্ত তোমাদের এফআরএল ক্লাস হয়েছে। 7টা থেকেই 7:10 থেকে ভাইয়ার আরেকটা ক্লাস তোমার শুরু হয়েছে, ডেমো ক্লাস, ওইটা নিলাম। ওইটা শেষ হয়েছে প্রায় 8:30 দিকে, 8:20 দিকে বা শেষ হয়েছে, এই জন্য তোমার ক্লাসে একটু পিছাইছি। ওইটা শেষ হওয়ার পরে তোমাদের হচ্ছে ক্লাসটা 8:45 থেকে 54 থেকে বা যখন শুরু করছি এখনো পর্যন্ত ক্লাস নিচ্ছে। সো টানা 4টা থেকে টানা এখনো পর্যন্ত ক্লাস। তোমার দুর্য ভাইও সেম, অন্যটা ক্লাসে গেছে তোমাদের ক্লাসটা নিয়ে। সো তোমাদের যদি ক্ষুধা লেগে থাকে, আমাদের কিন্তু ক্ষুধা অনেক বেশি, কষ্ট অনেক বেশি। সো এটা মাথায় রাখতে হবে ভাইয়া, একটু কষ্ট করে পড়ি। আর বেশিক্ষণ ক্লাস হবে না, 10-15 মিনিট ক্লাস হয়ে শেষ করে ফেলবো। সো যে কোনো প্যারাগ্রাফে আমরা সুন্দর একটা টাইটেল দিব এবং প্যারাগ্রাফ লেখার সময় বললাম যে টাইটেলের ক্ষেত্রে প্রথম শব্দগুলো কিন্তু ক্যাপিটাল লেটার লিখবো আমরা। টাইটেলের ক্ষেত্রে প্রথম শব্দগুলো কিন্তু আমরা ক্যাপিটাল লেটার লিখবো। ইউর স্কুল ম্যাগাজিন, মাই ভিজিট টু আ বুক ফেয়ার, হ্যাঁ এগুলো তোমার হচ্ছে প্রথম লেটারটা আমাদের ক্যাপিটাল লেটারে দিব। আর্টিকেল এবং প্রিপোজিশন বাদে আমাদের প্রত্যেকটা জিনিসগুলো আমরা হচ্ছে কিভাবে দিব, আমরা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করব। সো ইউর স্কুল ম্যাগাজিন, মাই ভিজিট টু আ বুক ফেয়ার, এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে আমাদেরকে লিখতে হবে। অলরাইট, আর্টিকেল এবং প্রিপোজিশন প্রথমে বসলে, তবে আর্টিকেল এবং প্রিপোজিশন ক্যাপিটাল করব, তবে যদি সেগুলো প্রথমে বসে সেক্ষেত্রে এগুলো ক্যাপিটাল করবো, আদারওয়াইজ কিন্তু সেগুলো ক্যাপিটাল করার দরকার নাই। এবং টাইটেলের শেষে কখনোই ফুল স্টপ দেওয়া যাবে না। কোনো টাইটেলের শেষে, প্যারাগ্রাফের ক্ষেত্রে টাইটেলের শেষে কোনো ফুল স্টপ কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। ওপেনিং দেখো, আমাদের যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে 3টা পার্ট মাথায় রাখতে হবে, 3টা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওপেনিং, আমাদের ওপেনিং মাথায় রাখতে হবে, ওপেনিং টপিক সেন্টেন্স আমাদেরকে মাথায় রাখতে হবে। ডেভেলপিং বলতে বুঝে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনটা মানে সাপোর্টিং সেন্টেন্সেস বলা হয়ে থাকে। প্রথমে তো প্যারাগ্রাফ কি সম্পর্কে সেটা উল্লেখ করতে হবে। এটা প্যারাগ্রাফ কি সম্পর্কে সেটা আমাকে দিতে হবে, যে এই সম্পর্কে আমার প্যারাগ্রাফ, ওই সম্পর্কে প্যারাগ্রাফ, সম্পর্কিত প্যারাগ্রাফটা উল্লেখ করতে হবে। তারপরে ডেভেলপিংটা দিতে হবে, টাইটেল অনুযায়ী প্যারাগ্রাফটা সাজাতে হবে, মানে তোমার ব্যাখ্যাটা করতে হবে, ডেসক্রাইব করতে হবে প্যারাগ্রাফটাকে সম্পূর্ণভাবে। অ্যান্ড কনক্লুশন, লাস্টে গিয়ে তোমার প্যারাগ্রাফের একটা এন্ডিং দিতে হবে, কনক্লুডিং সেন্টেন্স বলে এটাকে, কনক্লুডিং সেন্টেন্স আমাকে উল্লেখ করতে হবে। সো ওপেনিং, ডেভেলপিং অ্যান্ড কনক্লুশন, মূল বিষয়ের আলোকে একটি সমাপ্তিসূচক বক্তব্য তোমাকে লিখতে হবে। মূল বিষয়ের আলোকে একটা সমাপ্তিসূচক বক্তব্য তোমাকে এখানে লিখতে হবে ভাইয়া। সো পার্টস অফ আ প্যারাগ্রাফের 3টা পার্টস এখানে খেয়াল করো, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস, কনক্লুডিং সেন্টেন্স তোমাকে উল্লেখ করতে হবে। টপিক সেন্টেন্স তো বললাম একটু আগে ভাইয়া, টপিক সেন্টেন্সেস টপিকে উল্লেখ করা থাকবে। সাপোর্টিং সেন্টেন্সেস তোমার হচ্ছে অনেকগুলো সাপোর্টিং সেন্টেন্স উল্লেখ করবা ওই প্যারাগ্রাফ রিলেটেড। যখন একটা প্যারাগ্রাফ লিখবা, প্যারাগ্রাফ কিন্তু জাস্ট ওই টপিকের উপর মানে তোমার কেন্দ্র করে লিখবা, অন্য কোনো জিনিস একটা প্যারাগ্রাফে আনার কোনো দরকার নাই। জাস্ট সিম্পলি নর্মাল যা লিখছো তাকে কেন্দ্র করে, সাপোজ ট্রি প্ল্যান্টেশন পরীক্ষাতে আসলে ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখবা, বা লোডশেডিং পরীক্ষাতে আসলে ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যামে কেন্দ্র করে লিখবা। জাস্ট ওই টপিকে কেন্দ্র করে লিখতে হবে। আজে বাজে হাবিজাবি লিখে
পেজ বড় করার দরকার নাই। একটা প্যারাগ্রাফ কতটুকু লিখবা? একটি প্যারাগ্রাফ সাধারণত তোমার হচ্ছে 2 থেকে 2.5 পেজ বা 3 পেজ লিখলে হবে, 2 থেকে 3 পেজ লিখলে প্রিটি মাচ এনাফ একটা প্যারাগ্রাফের জন্য। পরবর্তী হচ্ছে প্যারাগ্রাফ যখন লিখবা, তুমি প্যারাগ্রাফের মধ্যে শব্দ কতটুকু দিবা? অনেক সময় শব্দের লিমিট উল্লেখ করা থাকে, শব্দের লিমিট উল্লেখ করা না থাকলে তুমি হচ্ছে সিম্পলি 20 মানে তোমার 20 লাইন লিখবা, 18 থেকে 20 লাইন, আর শব্দ হচ্ছে তোমার 180 থেকে 220 বা 250 ওয়ার্ডসের মধ্যে, 200 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে প্যারাগ্রাফটা লিখবা ভাইয়া। এটা সো লিস্টিং প্যারাগ্রাফ আসতে পারে, ন্যারেটিং আসতে পারে, কম্প্যারিজন কন্ট্রাস্ট আসতে পারে, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আসতে পারে। সো নানান রকমের প্যারাগ্রাফ কিন্তু এখানে আসতে পারে। হ্যাঁ, সো রাইট লাইফ অফ আ ফার্মার, এটা ফার্মারের লাইফ জীবনে নিয়ে প্যারাগ্রাফ এখানে আসছে। সো তুমি জাস্ট ওই লাইফ অফ আ ফার্মারকে কেন্দ্র করেই, ফার্মারটা কে সে বলবা, হি গ্রোস ক্রপস ভেজিটেবল দ্যাট উই ইট এভরি ডে। সো এটা কি তার টপিক সম্পর্কে বলছে, তার লাইফ সম্পর্কে বলছে, হু ইজ আ ফার্মার অ্যাকচুয়ালি। সো লাইফ অফ আ ফার্মার, এটা আমরা মোটামুটি এখানে এভাবে সিরিয়াল মেনটেন করে টপিক সেন্টেন্স দিব, তার সমস্ত কার্যকলাপ সারাদিন সে কি করে, তার জীবন সে কীভাবে অতিবাহিত করে, এগুলো কিন্তু আমাকে পরবর্তীতে উল্লেখ করে দিয়ে দিব আমরা। আচ্ছা, এগুলো তুমি জানো। লাস্টে গিয়ে তোমার উই শুড রেসপেক্ট ফার্মার্স অ্যান্ড সাপোর্ট দেম সো দ্যাট দে ক্যান হ্যাভ বেটার লাইফ। সে মোটামুটি খুব কষ্টে দিন কাটায় না, খুব বেশি টাকা সে পায় না। সো উই থেকে শুরু করে এখানে লাইফ সব কিছু মোটামুটি আমরা এখানে কনক্লুডিং সেন্টেন্স উল্লেখ করে ফেললাম। সো টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স, এটা আমরা উল্লেখ করব। সিম্পলি এভাবে কিন্তু আমরা এগিয়ে যাব, এভাবে আমরা লিখবো, টপিক সেন্টেন্স দিব, সাপোর্টিং সেন্টেন্স দিব এবং কনক্লুডিং সেন্টেন্স দিব। এক্সট্রা অন্য কোনো তথ্য দেওয়ার দরকার নাই, জাস্ট এখানে কোনো কোয়েশ্চেন নাই। সো নিজের মতো করে আমাদের ব্রেন স্টর্মিং করে টপিকটা, তথ্যগুলো বের করতে হবে, অন্য কোনো জিনিস কিন্তু এখানে আনা যাবে না। প্যারাগ্রাফের সাজেশন এখানে আছে, দেখো ভাইয়া, এই পুরোটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্যারাগ্রাফের সাজেশন, পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে প্যারাগ্রাফটা দেখে নিও, সমস্যা নাই। লাস্ট অফ অল আমরা কম্পোজিশনে চলে যাবো এখন। কম্পোজিশন আমরা এখন চলে যাব। কম্পোজিশন লেখার ক্ষেত্রে দেখো ভাইয়া, বিভিন্ন পরীক্ষায় কম্পোজিশন থেকে প্রশ্ন আসলে বিভিন্ন বিষয় কেন্দ্র করে আসে। তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এ জার্নি বাই বোট, এ জার্নি বাই লঞ্চ, এ জার্নি বাই প্লেন, এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বাস, অনেক কিছু এখানে কিন্তু আসে। সো ফ্যামিলিয়ার টপিক, পরিচিত যে কোনো টপিক থেকে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। রিসেন্ট ইভেন্টস, জুলাই রিভলিউশন নিয়ে পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, ফ্যামিলিয়ার টপিক্স হচ্ছে ফুটবল বা ব্যাডমিন্টন, স্পোর্টস নিয়ে আসতে পারে, বা যে কোনো জিনিস নিয়ে পরীক্ষাতে আসতে পারে। এবং ফিউচার প্ল্যান, এইম ইন লাইফ নিয়ে পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তো সাধারণত এই 4টা টপিকের উপর বেস করে কিন্তু আমাদের ফিউচার প্ল্যানটা বা টপিক সেন্টেন্সটা চলে আসে। সো এবার চলো তোমার পরীক্ষায় কিভাবে কম্পোজিশন আসবে সেটা দেখে নেই, এবং সেটার ওই উত্তর কেমন হতে পারে সেটাও কিন্তু আমরা জেনে নেই। চলো, রাইট আ কম্পোজিশন অন ইউর ফেভারিট হবি। দেখো সেম একটা প্যারাগ্রাফ, আমরা যখন একটা কম্পোজিশন লিখতেছি, কম্পোজিশনের পেজ লিমিট কতটুকু হবে ভাইয়া? একটা প্যারাগ্রাফ মোটামুটি 5 থেকে 7 পেজ লিখলে এনাফ। 5 থেকে 7 পেজ কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফ লিখলে, কম্পোজিশন লিখলে এনাফ। এর বড় করতে পারো, কম্পোজিশনের কোনো নির্দিষ্ট কোনো লিমিট নাই। সো তুমি করতে পারো, কিন্তু একটা কম্পোজিশনের মধ্যে তোমার অনেক কিছু জিনিস, অনেকগুলো প্যারা করে তোমাকে কম্পোজিশন লিখতে হবে, অনেকগুলো প্যারা করে লিখতে হবে। তোমার প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু কোনো প্যারা দেওয়া যায় না, একটা প্যারাতে কিন্তু প্যারাগ্রাফ লিখতে হয়। কিন্তু কম্পোজিশন তুমি চাইলে অনেকগুলো প্যারা করতে পারো, অনেকগুলো, দেখো এখানে অনেকগুলো প্যারা দিয়ে তুমি হচ্ছে কম্পোজিশন করতে পারো। সো একটা প্যারা দিয়ে না, অনেকগুলো প্যারা তোমাকে দিতে হবে। তোমার প্রথমে তো ইন্ট্রোডাকশন দিতে হবে। সাপোজ ইউর ফেভারিট হবি, হোয়াট ইজ হবি, হবি কেন একটা ব্যক্তির জন্য প্রয়োজন, কি কি হবি মানুষের থাকতে পারে, কি কি হতে পারে, এবং তোমার হবিটা কি, এইটা সবার শুরুতে তোমার ওই প্রথমে তোমার ইয়াতে দিতে হবে, কি বলে এটাকে, ফেভারিট হবিতে তোমার উল্লেখ করতে হবে। তো আমি আবারও বলছি, প্রথমে দিতে হবে তোমার হচ্ছে হোয়াট ইজ হবি। হবি বলতে কি বুঝায়? হ্যাঁ, একটা মানুষ হবির মানে কখন হবিটা কাজে লাগায়, কি ধরনের হবি একটা মানুষের থাকতে পারে, এবং তোমার হবিটা কি। এই 4টা বা 5টা জিনিস তুমি তোমার ইন্ট্রোডাকশনে উল্লেখ করবা। এরপরে তোমার ফেভারিট হবি, মনে করো তোমার গার্ডেনিং অথবা প্লেয়িং ফুটবল, এমন কিছু হতে পারে। সো গার্ডেনিং হলে গার্ডেনিং কেন, কি গার্ডেনিং তোমার আছে, তুমি কি করছো। প্লেয়িং ফুটবল হলে ফুটবল খেললে, হ্যাঁ, গার্ডেনিংয়ের কখন গাছ লাগাও তুমি, গার্ডেন থেকে তুমি কি পাও, কীভাবে তুমি গার্ডেনের যত্ন নাও, হ্যাঁ, গার্ডেনের ফুল দিয়ে তুমি কি করো, নানান জিনিস তুমি এখানে উল্লেখ করতে পারো। কখন তুমি কার থেকে তুমি হেল্প নাও, কিভাবে তুমি গার্ডেনিং এর দিকে গিয়েছো, কেন গিয়েছো, যত কিছু লেখা যায় গার্ডেনিং সম্পর্কে তুমি সবকিছু লিখে ফেললো ভাইয়া, সবকিছু। সো ইউর হবি সম্পর্কে আমরা লিখলাম। এই যে রিডিং বুকস, অনেকের হবি হচ্ছে রিডিং বুকস। তুমি কোন ধরনের বই পড়তে ভালো লাগে, কোন রাইটারের বই পড়তে ভালো লাগে, কখন বই পড়ো, কেন রিডিং বুকস তোমাকে ভালো লাগে, এগুলো কিন্তু তোমাকে হচ্ছে কম্পোজিশনের মধ্যে লিখতে হবে। এবং কম্পোজিশনের কিন্তু নির্দিষ্ট কোনো কি নাই, ওয়ার্ড লিমিট নাই, তবে তুমি 5 থেকে 7 পেজ লিখলে হবে। এটা মোটামুটি 500 থেকে 700 ওয়ার্ডস, 800 ওয়ার্ডসের মধ্যে কম্পোজিশন
কমপ্লিট করে ফেললেই বেটার। হ্যাঁ, আচ্ছা, আর কোনো প্যারা আশা করি হবে না। লাস্টে গিয়ে আমাদের একটা কনক্লুশন ইউজ করতে হবে যে সবার ওভারঅল হবির ইম্পর্টেন্স, হবি থাকলে তোমার লাইফটা কেন হয়েছে বা কেন হবি প্রয়োজন, তুমি মানুষকে কোনো সাজেশন দিতে চাও কিনা হবি রিলেটেড, কোনো সাজেশন দিতে চাও কিনা হবি রিলেটেড, তুমি সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে পারো যে আই ফিল প্রাউড টু সে দ্যাট রিডিং বুকস ইজ মাই ফেভারিট হবি, ইট ইজ নট অনলি ফান বাট অলসো ভেরি ইউজফুল ইন লাইফ, আই এনজয় ইট এভরি ডে অ্যান্ড হোপ টু কন্টিনিউ ইট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। সো লাস্টে একটা সুন্দর কনক্লুশন তুমি এখানে উল্লেখ করে দিলা, এটা হচ্ছে আমাদের কম্পোজিশন হয়ে যাবে। আর কম্পোজিশনের সাজেশনটা জাস্ট দেখো ভাই কোনটা ইম্পর্টেন্ট, হবি, রিডিং নিউজ পেপার, এম ইন লাইফ, ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স, হ্যাঁ সায়েন্স ইন এভরিডে, বা এগুলো তোমার ইম্পর্টেন্ট, আমি পিডিএফ দিয়ে দিব। রোল অফ স্টুডেন্ট, ইউথ, দেন গেম ইউ লাইক মোস্ট, জার্নি বাই এনজয়েড, রিসার্চ, সোশ্যাল সার্ভিসেস, এভরিডে লাইফ এক্সপিরিয়েন্স ইত্যাদি। ওকে, আর এটা আমাদের ওই গ্রুপে জয়েন করার জন্য বলেছে, ফ্রি A+ সাজেশন গ্রুপ, তুমি তো এই গ্রুপে আছোই, বলার কিছু নাই। আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রাইটিং পার্ট সাজেশন, তোমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছে অলরেডি, এগুলো ভাই পিডিএফ দিয়ে দিলে সেখান থেকে তুমি জিনিসগুলো নিয়ে নিও বা দেখে নিও। সো এই হচ্ছে মোটামুটি আমাদের রাইটিং পার্টের সাজেশন, রাইটিং পার্টের ওভারঅল সাজেশন ভাই, তোমার মানে জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্স বা ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি বা দিয়েছি, চেষ্টা করেছি সবগুলো দেখানোর জন্য, সবকিছু দেখাতে পেরেছি হোপফুলি। আমরা অ্যাপ্লিকেশন দেখেছি, আমরা প্যারাগ্রাফ রাইটিং দেখেছি, কম্পোজিশন দেখেছি, আমরা হচ্ছে সিভি রাইটিং দেখেছি, সব কিছু একটা গ্রামার পার্টে ইংলিশ সেকেন্ড পেপারে যা যা আসা উচিত, যা যা আসতে পারে সব কিছু আমরা একবারে কাভার করে ফেলেছি বলে বিশ্বাস ভাইয়ার। তো যাদের কোনো প্রবলেম, আশা করি কোনো প্রবলেম তোমাদের থাকবে না। আমাদের এফআর এর ক্লাস কমপ্লিটেড, আমাদের রিভিশন ক্লাস কমপ্লিটেড। আমার আর রিভিশন কোনো ক্লাসে তোমার সাথে হয়তো আর আসবো না, যুক্ত হব না, এফআর এর ক্লাসটা করে ফেললাম। পরীক্ষার আগে কোনো ক্লাস, মানে পরশু তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা, তো পরীক্ষার আগে আমি আর হয়তো বা নাও মানে আসতে নাও পারি, তোমাদের অন্যান্য টিচাররা হচ্ছে সেই ক্লাসগুলো নিতে পারে হয়তোবা, বাট দোয়া তোমাদের জন্য সবসময় আছে, সবসময় ছিল এবং সবসময় থাকবে। তোমার যে কোনো পরীক্ষা, যে কোনো কিছু পরীক্ষাতে ফাটাফাটি একটা এক্সাম আজকে দিতে পেরেছো, সামনের এক্সামগুলো তুমি ফাটাফাটি দাও, ভালো কিছু করো, সেটাই ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে বিশ্বাস করি আমরা। ঠিক আছে, সো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে। সর্বক্ষেত্রে জীবনের যেই কোনো পর্যায়ে যাও না কেন, সবসময় তোমরা ভালো কিছু করো, সে দোয়াই করি আমরা। তবে পিতামাতাকে রেসপেক্ট করতে হবে, যে কোনো তুমি যত বড় হও না কেন, যেখানে যাও না কেন, পিতামাতাকে রেসপেক্ট করতে হবে। আর ভাইয়ার বাসা হচ্ছে বাসাবোর দিকে, খিলগাঁও বাসাবোতে বৌদ্ধ মন্দিরে। সো বৌদ্ধ মন্দিরে তোমরা যদি কেউ যাও, বাসাবোতে কেউ যাও, ভাইকে নক দিও, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা করবে। এই জন্য ভাই মতিঝিলে গিয়েছি। সো মতিঝিল আইডিয়াল, বা তোমার হচ্ছে এখানে ন্যাশনাল আইডিয়াল, সবুজবাগ গভর্নমেন্ট, কলমতলা কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, এরপর হচ্ছে আমাদের কি বলে ভিকারুন্নাস স্কুল অ্যান্ড কলেজ, যে কোনো স্কুল থেকে, খিলগাঁও উচ্চ বিদ্যালয়, খিলগাঁও গভর্নমেন্ট, খিলগাঁও বয়েজ, হ্যাঁ খিলগাঁও গার্লস, খিলগাঁও মতিঝিল বয়েজ, অনেক স্কুলের দিক দিয়ে আছে। সো সবগুলো স্কুল তোমরা যদি মনে হয় যে না ভাইয়ের সাথে দেখা করতে চাও, দেখা করার সুযোগ ডেফিনেটলি আছে, ডু নক মি এবং দেখা করো, সবসময় ওপেন, যে কোনো সাজেশন, যে কোনো প্রয়োজনে আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করবো, একসাথে এগিয়ে যাব। সো সবার জন্য শুভকামনা থাকবে, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সময় ভাইয়া, অ্যান্ড টেক কেয়ার, সব কিছু দারুণভাবে দাও, শুভকামনা সবার জন্যই, আমার জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য ভাইয়া দোয়া করি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো সঠিক সময়ে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।